সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মারুফুর রহমান, জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম টু মাই টুডেস ক্লাস। মাই টুডেস টপিক ইজ অ্যাসিড বেস ব্যালেন্স। আজকের টপিকটা অত্যন্ত ইম্পর্টেন্ট। গত ক্লাসে টেকনিক্যাল কারণে আমি ক্লাসটা শেষ করতে পারিনি, এই জন্য আমি দুঃখিত। তো আজকে ইনশাল্লাহ আমরা আজকের টপিকসটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে পার্টিসিপেন্টের মধ্যে অনেকেই আছেন আন্ডার গ্রাজুয়েট লেভেলের, যারা এমবিবিএস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অথবা বিডিএস কোর্সে আছেন। আবার পার্টিসিপেন্টের মধ্যে এফসিএস পার্ট 1 অথবা রেসিডেন্সি এন্ট্রান্স এক্সাম প্রিপারেশন নিচ্ছেন, এরকম অনেক আমার সম্মানিত ভাই ও বোনেরা আছেন। তো আজকের এই টপিকসটা অত্যন্ত ইম্পর্টেন্ট, বোথ আন্ডার গ্রাজুয়েট অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট। আমি আমার ক্লাসের মধ্যে যাতে উভয় পার্টিসিপেন্ট যাতে স্যাটিসফাইড হন, উভয় গ্রুপেই যাতে উপকৃত হন, সেই হিসাবে আমি আলোচনা করব। এবং এই অ্যাসিড বেস ব্যালেন্স এটা শুধু পাশের জন্য না, এটা আমাদের জীবনের জন্যও জানা দরকার। যারা আপনারা ফার্স্ট প্রফেশনাল পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য রিটেন কোশ্চেন কিরকম হয় এবং প্রফেশনাল পরীক্ষা অথবা টার্ম ফাইনাল, কাট ফাইনাল গুলোতে ভাইভাতে কি ধরনের কোশ্চেন করা হয়, এমসিকিউ কি ধরনের আসে, অসপি অথবা এসিকিউ কি ধরনের কোশ্চেন আসে, সেগুলো নিয়েও যেরকম আমি আলোচনা করব, ঠিক তেমনি এফসিএস পার্ট 1 এর এমসিকিউ সিঙ্গেল বেস্ট, রেসিডেন্সিতে কি ধরনের এমসিকিউ আসে, এই টপিকসটা থেকে আমি সে বিষয়গুলো ইনশাআল্লাহ আলোচনা করব। তো আমরা মূল আলোচনায় চলে যাই। অ্যাসিড বেস ব্যালেন্স আলোচনা করার আগে আমি যে কথাটা আমি আলোচনা করতে চাই সেটা হলো হোয়াট আর দ্য ফাংশনস অফ কিডনি। যারা আন্ডার গ্রাজুয়েট আছেন শিক্ষার্থী, তাদের একটা রিটেন কোশ্চেন আসে, রাইট ডাউন দ্য ইম্পর্টেন্ট ফাংশনস অফ কিডনি, রাইট ডাউন দ্য ফাংশনস অফ নেফ্রন। এবং ভাইভাও কোশ্চেন করা হয়, টেল মি দ্য ইম্পর্টেন্ট ফাংশনস অফ কিডনি, যারা আন্ডার গ্রাজুয়েট লেভেলে আছেন। তো তাদের রিটেনে কোশ্চেনটা যদি আসে, তাহলে আপনারা 1 নাম্বার পয়েন্টে লিখবেন ফরমেশন অফ ইউরিন, ইউরিন ফরমেশন। আপনি যদি 1 নম্বরে এই কথাটা না লেখেন, 1 নম্বরে যদি লেখেন কিডনির ফাংশন হচ্ছে এক্সক্রিশন অফ মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট, তাহলে রিটেনে আপনার ইমপ্রেশনটা খুব একটা বেশি ভালো হবে না। তো রিটেনে আপনার এটা নাম্বার থাকবে আপনার সর্বোচ্চ 5 নাম্বার অথবা 3 নাম্বার থাকবে। আপনাকে এত ইলাবোরেট লেখার দরকার নেই। আপনি প্রফেশনাল পরীক্ষা যদি আসে রাইট অন দ্য ফাংশনস অফ কিডনি, তাহলে 1 নম্বরে দিবেন হচ্ছে ফরমেশন অফ ইউরিন, 2 নম্বরে দিবেন হচ্ছে এক্সক্রিশন অফ মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট, 3 নম্বরে দিবেন হচ্ছে রেগুলেশন অফ ওয়াটার ব্যালেন্স, রেগুলেশন অফ ওয়াটার ব্যালেন্স, 4 নম্বরে দিবেন রেগুলেশন অফ ইলেকট্রোলাইট ব্যালেন্স, 5 নম্বরে দিবেন অ্যাসিড বেস ব্যালেন্স, যেটা আজকে আমাদের আলোচনার টপিকস, 6 নম্বর রেগুলেশন অফ ব্লাড প্রেশার, 7 নম্বর হচ্ছে এন্ডোক্রাইন ফাংশন, 8 নম্বর হচ্ছে মেটাবলিক ফাংশন। জাস্ট যদি কোশ্চেন আসে, যদি এই ধরনের কোশ্চেন আসে, এসিকিউ অথবা রিটেন আমরা বলি শর্ট আনসার কোশ্চেন, ফার্স্ট প্রফেশনাল পরীক্ষা অথবা টার্ম অথবা কাট ফাইনালে যদি আসে রাইট অন দ্য ফাংশনস অফ কিডনি, আন্ডার গ্রাজুয়েটদের জন্য আমি বলবো আপনারা শুধু এই 8টা পয়েন্ট আপনারা লিখলেই হবে। তবে যারা পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্সের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, কিডনির ফাংশনে আন্ডার গ্রাজুয়েটরা 1 নাম্বার থেকে 8 নাম্বার পর্যন্ত মুখস্থ করবেন। আর পোস্ট গ্রাজুয়েট এন্ট্রান্স এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, এফসিএস পার্ট 1, এমডি, রেসিডেন্সি, এমএস এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, এমফিল, ডিপ্লোমার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য 1 নাম্বার 2 নাম্বারের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে শেষের পয়েন্টগুলো, যেমন 7 নাম্বার, 8 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 5 নাম্বার। যেমন দেখেন রেগুলেশন অফ অ্যাসিড বেস ব্যালেন্স, এন্ডোক্রাইন ফাংশন অফ দ্য কিডনি, মেটাবলিক ফাংশন অফ দ্য কিডনি। তাহলে যে জিনিসটা এই স্লাইড থেকে আমি বোঝাইতে চাচ্ছি যে আন্ডার গ্রাজুয়েটরা রিটেনের জন্য এই 8টা পয়েন্ট আপনারা লিখবেন এবং সিরিয়ালি আপনারা এইভাবেই লিখবেন, তাহলে ভালো নাম্বার পাবেন। আর পোস্ট গ্রাজুয়েটরা যখন পড়াশোনা করবেন ফাংশন অফ দ্য কিডনি, তাদের ফোকাস থাকবে অ্যাসিড বেস ব্যালেন্স, ওয়াটার ব্যালেন্স, ইলেকট্রোলাইট ব্যালেন্স, এন্ডোক্রাইন ফাংশন। তাদের ফোকাসটা কিন্তু এখানে থাকবে। একটু খেয়াল করেন,
আমাদের বডিতে অনেক এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে যারা হরমোন তৈরি করে, টিপিক্যাল এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এছাড়াও আমাদের বডিতে কিছু কিছু অর্গান আছে যারা হরমোন অথবা হরমোন লাইক সাবস্টেন্স সিক্রেট করে, যেমন কিডনি, যেমন লিভার, যেমন হার্ট, এরা কিন্তু হরমোন সিক্রেট করে। তাহলে পরীক্ষা আসতে পারে ফলিং আউট দ্য এন্ডোক্রাইন গ্ল্যান্ড উইদিন আওয়ার বডি। যদি লিভার থাকে, যদি কিডনি থাকে, যদি প্লাসেন্টা থাকে, ঠিক আছে কিনা, যদি কিডনি থাকে, তাহলে এগুলো কিন্তু ট্রু দিতে হবে। ইভেন আপনার ইন্টেস্টাইন থেকে অথবা আপনার স্টোমাক থেকে যে লোকাল হরমোনগুলো আসে সেগুলো কিন্তু হরমোন। তাহলে কিডনি থেকে কি কি হরমোন আসে সেটা পরীক্ষার জন্য, এফসিপিএস এমডির জন্য কিডনি থেকে কি কি হরমোন তৈরি হয় এটা পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। আন্ডার গ্রাজুয়েটদের জন্য আমরা ভাইবা অনেক সময় জিজ্ঞেস করি, যারা খুব ভালো পারে তাদেরকে আমরা জিজ্ঞেস করি কিডনি কি কি হরমোন তৈরি করে। তো সেটা আমরা পরের স্লাইডে আমরা জানবো। মেটাবলিক ফাংশনটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মনে রাখবেন। যারা পোস্ট গ্রাজুয়েশনের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য আমি বলবো, কিডনিতে কিন্তু গ্লুকোনিওজেনেসিস হয়। 90% gluconeogenesis occurs in the liver, 10% gluconeogenesis occur in the kidney. এখানে সিঙ্গেল বেস্ট একটা কোশ্চেন আসতে পারে যে গ্লুকোনিওজেনেসিস মেইনলি occurs in the following organ, তাহলে উত্তর কিন্তু আপনি লিভার দিবেন। যারা পার্ট 1 এর জন্য প্রিপারেশন নিচ্ছেন অবশ্যই খেয়াল রাখবেন, গ্লুকোনিওজেনেসিস দুইটা অর্গানে হয়, একটা হচ্ছে লিভার, একটা হচ্ছে কিডনি। এবং গ্লুকোনিওজেনেসিসের একটা রেট লিমিটিং এনজাইম হলো গ্লুকোজ 6 ফসফেটেস, গ্লুকোজ 6 ফসফেটেস। রেসিডেন্সিতে একটা কোশ্চেন আসছে যে গ্লুকোজ 6 ফসফেটেস প্রেজেন্ট ইন দ্য ফলোইং অর্গান। যেহেতু গ্লুকোজ 6 ফসফেটেস গ্লুকোনিওজেনেসিসের একটা এনজাইম, যেহেতু গ্লুকোনিওজেনেসিস লিভার এবং কিডনিতে হয়, সেহেতু এই এনজাইমটা লিভার এবং কিডনিতেই থাকে। তো ডিয়ার স্টুডেন্ট, আমি এখানে আর ব্রিফলি ডিসকাশনে যাচ্ছি না। আমাদের মূল ফোকাসটা হলো কিডনির একটা ইম্পর্টেন্ট ফাংশন হলো রেগুলেশন অফ অ্যাসিড বেস ব্যালেন্স। আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব এবং এটা রিলেটেড রিটেন, ভাইবা, এমসিকিউ, সিঙ্গেল বেস্ট এগুলো নিয়ে আমরা কথা বলবো। যে কথাটা আমি অলরেডি মেনশন করেছি, ভাইবা ফার্স্ট প্রফেশনাল অথবা কার্ড ফাইনালে আন্ডার গ্রাজুয়েটদের জন্য আমরা যেটা কোশ্চেনটা জিজ্ঞেস করি, কার্ড রেনাল কার্ডে রেনাল সিস্টেম বা কিডনি বডি ফ্লুইড কার্ড যদি আপনারা যদি ভাইবা দিতে যান, একটা কোশ্চেন আপনাকে করবেই যে টেল মি দ্য ইম্পর্টেন্ট ফাংশনস অফ কিডনি অথবা টেল মি দ্য ইম্পর্টেন্ট ফাংশনস অফ নেফ্রন। আপনি এক নম্বরে যদি ফরমেশন অফ ইউরিন না বলেন তাহলে কিন্তু স্যাররা নাখোশ হবে আপনার প্রতি, আপনার ভাইবাটা ভালো হবে না। তো যাই হোক, যে কথাটা আমি বলেছিলাম যে কিডনির একটা এন্ডোক্রাইন ফাংশন আছে, মানে কিডনি হরমোন তৈরি করে। যারা পোস্ট গ্রাজুয়েশনের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই স্লাইডটা পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। দেখেন, কিডনি সিনথেসাইজেস ফলিং হরমোন। কিডনি 4টা হরমোন তৈরি করে। নাম্বার 1 হচ্ছে রেনিন, 2 ইরাইথ্রোপয়েটিন, 3 প্রোস্টাগ্ল্যান্ডিন, 4 হচ্ছে ক্যালসিট্রায়োল। এই 4টা হরমোন কিডনি থেকে তৈরি হয়। ইনফিনিটি স্টার, কিডনি 4টা হরমোন তৈরি করে। পরীক্ষায় কোশ্চেন আসে রেসিডেন্সিতে পার্ট 1 এ, ফলোইং হরমোন আর সিনথেসাইজড বাই দ্য কিডনি। ইনফিনিটি স্টার, কিডনি থেকে কয়টা হরমোন তৈরি হয়? 4টা। কিডনির উপরে কাজ করে হরমোন কি কি? সেটা হচ্ছে 10টা। 10টা হরমোন কিডনির উপরে কাজ করে আর 4টা হরমোন কিডনি তৈরি করে। একটু খেয়াল করেন, রেনিন ইজ সিনথেসাইজড বাই দ্য জাস্টাগ্লুমেরুলার সেল। আমরা একটু পরে এই জিনিসটা নিয়ে আলোচনা করব। জাস্টাগ্লুমেরুলার সেল কিডনিতেই আছে, এটা একটা সেলস অফ জাস্টাগ্লুমেরুলার অ্যাপারাটাস। তাহলে রেনিন জাস্টাগ্লুমেরুলার সেল থেকে আসে। ইরাইথ্রোপয়েটিন আসে হচ্ছে পেরিটিউবুলার ক্যাপিলারি সেল থেকে। প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হয় মেসেঞ্জিয়াল সেল থেকে, কিডনির মেসেঞ্জিয়াল সেল থেকে। ক্যালসিট্রায়োল, আপনারা দেখেন ক্যালসিট্রায়োল হচ্ছে অ্যাক্টিভ ভিটামিন ডি। আমরা যে ভিটামিন ডিটা খাই, এই ভিটামিন ডিটা ইনঅ্যাক্টিভ ফর্ম থাকে। প্রথম অ্যাক্টিভেশন হয় লিভারে, লিভার থেকে আসে হচ্ছে কিডনিতে, কিডনিতে এসে ফাইনাল অ্যাক্টিভেশন হয়ে তৈরি হয় 125 ডাইহাইড্রোক্সি পলিক্যালসিফেরল, যেটাকে আমরা বলি ক্যালসিট্রায়োল। ডিয়ার স্টুডেন্ট, কিডনিতে এই 4টা হরমোন তৈরি হয়। লাস্টে ক্যালসিট্রায়োলটা কিন্তু একটা ভিটামিন ডি, অ্যাক্টিভ ভিটামিন ডি। এই জিনিসটা আপনার পোস্ট গ্রাজুয়েশনের জন্য, আপনাদের এন্ট্রান্স এক্সামের জন্য খুবই দরকার। বিশেষ করে এফসিএস পার্ট 1 এর সিঙ্গেল বেস্ট আসতে পারে, ভিটামিন ডি ফাইনালি অ্যাক্টিভেটেড ইন দ্য ফলোইং অর্গান। তাহলে ভিটামিন ডির ফাইনাল অ্যাক্টিভেটেড ফর্মটার নাম হচ্ছে ক্যালসিট্রায়োল, এর আরেক নাম হচ্ছে 125 ডাইহাইড্রোক্সি পলিক্যালসিফেরল। তাহলে ভিটামিন ডির ফাইনাল অ্যাক্টিভেশন হবে হচ্ছে কিডনি। বোঝা গেছে? আর যদি এইভাবে কোশ্চেন আসে কিডনি অ্যাক্টিভেটেড ইন দ্য ফলোইং অর্গান, তাহলে ভিটামিন
ভিটামিন ডি অ্যাক্টিভেটেড ইন দ্য ফলোইং অর্গান। ভিটামিন ডিটা কোন কোন অর্গানে অ্যাক্টিভেশন হয়? প্রথম অ্যাক্টিভেশনটা হয় স্কিনে, সেকেন্ড অ্যাক্টিভেশনটা হচ্ছে লিভারে, ফাইনাল অ্যাক্টিভেশন হয় হচ্ছে কিডনিতে। তার মানে হচ্ছে স্কিন, লিভার অ্যান্ড কিডনি, দিস থ্রি অর্গান আর ইনভলভ ইন ভিটামিন ডি অ্যাক্টিভেশন। তাহলে একটু খেয়াল করেন, এমডি এবং এফসিএস পার্ট 1 এ যে কোশ্চেনটা আসছে, কিডনি সিনথেসাইজেস ফলোইং হরমোন, যে কথাটা আমি আগেই স্লাইডে আমি বলছিলাম যে কিডনি 4টা হরমোন তৈরি করে। পরীক্ষায় কোশ্চেন আসলো যে ফলোইং কিডনি সিনথেসাইজেস ফলোইং হরমোন। তাহলে একটা জিনিস খেয়াল করেন তো, অ্যালডোস্টেরন এটা কিন্তু কিডনি তৈরি করে না, অ্যালডোস্টেরন হরমোনটা কিডনির উপরে কাজ করে। তার মানে এ হচ্ছে ফলস। বি ট্রু, প্যারাথরমোন এটা কিন্তু কিডনি তৈরি করে না, কিডনির উপরে কাজ করে প্যারাথরমোন। তাহলে সিও ফলস। ইরাইথ্রোপয়েটিন কিডনি তৈরি করে, প্রোস্টাগ্ল্যান্ডিনও তৈরি করে। তার মানে উত্তরটা হলো আপনার রেনিন, ইরাইথ্রোপয়েটিন, প্রোস্টাগ্ল্যান্ডিন। ডিয়ার স্টুডেন্ট, আপনাদের বিশ্বাস হবে কি জানি না, হবে কিনা জানি না, যারা একবার দুইবার পরীক্ষা দিয়েছেন তাদেরকে জিজ্ঞেস, তারা তো জানেনই, আর যারা একেবারেই ফ্রেশ, যারা পরীক্ষা দেননি, পরীক্ষা হল থেকে বের হয়ে দেখবেন এই ধরনের একটা কোশ্চেন আপনি পরীক্ষায় ফেস করেছেন। তাহলে আমি দুইটা কোশ্চেন বলে রাখি, যে কোশ্চেনটা এফসিএস পার্ট 1 রেসিডেন্সি, এমফিল, ডিপ্লোমা সব পরীক্ষায় আসে, রিপিট হয়। একটা হলো কিডনি কি কি হরমোন তৈরি করে এবং কিডনির উপরে কি কি হরমোন কাজ করে। কোশ্চেন আসতে পারে কিডনি সিনথেসাইজেস ফলোইং হরমোন এন্ড ফলোইং হরমোন দ্যাট অ্যাক্টস অন দ্য কিডনি। তাহলে এই এমসিকিউটাও যদি এখানে আসতো ফলোইং হরমোন দ্যাট অ্যাক্টস অন দ্য কিডনি, তাহলে দেখেন অ্যালডোস্টেরন কিডনির উপরে কাজ করে, ট্রু, তাই না? প্যারাথরমোন কিডনির উপরে কাজ করে, এটাও ট্রু। প্রোস্টাগ্ল্যান্ডিন রেনাল ভেজোডাইলেটর, ট্রু। তাহলে অ্যালডোস্টেরন, প্যারাথরমোন এবং প্রোস্টাগ্ল্যান্ডিন ট্রু হতো। তাহলে এই কথাগুলো আপনারা খেয়াল রাখেন। তো যাই হোক, আমাদের কনসার্ন হলো আজকের ক্লাসটা হচ্ছে রেগুলেশন অফ অ্যাসিড বেস ব্যালেন্স। ডিয়ার স্টুডেন্ট, আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম এই টপিকসটা শুধু পাশের জন্য না, এই টপিকসটা আমাদের জীবনের জন্য জানা দরকার। আমরা অ্যাজ এ ফিজিশিয়ান আমাদের জানতে হবে যে কিডনি কিভাবে অ্যাসিড বেস ব্যালেন্স করে, অ্যাসিডোসিস এবং অ্যালকালোসিস হলে কিডনি কিভাবে সেটাকে রেগুলেশন করে। আমরা পরবর্তীতে আমরা এই জিনিসটা জানবো। তাহলে একটু খেয়াল করেন, কিডনি রেগুলেটস অ্যাসিড বেস ব্যালেন্স বাই দ্য 3 ফান্ডামেন্টাল মেকানিজম। ডিয়ার স্টুডেন্ট, 3টা ফান্ডামেন্টাল মেকানিজমে কিডনি অ্যাসিড বেস ব্যালেন্স করে। নাম্বার 1, সিক্রেশন অফ হাইড্রোজেন আয়ন। তাহলে কিডনি অ্যাসিড বেস ব্যালেন্স করবে, তার প্রথম স্টেপটা হলো হাইড্রোজেন আয়ন সিক্রেশন। এফসিএস পার্ট 1 এ সিঙ্গেল বেস্ট আসতে পারে। কিডনি রেগুলেটস অ্যাসিড বেস ব্যালেন্স মেইনলি বাই দ্য ফলোইং মেকানিজম। যদি মেইনলি কথাটা থাকে তাহলে উত্তর হবে হাইড্রোজেন আয়ন, হাইড্রোজেন আয়ন সিক্রেশন। তার মানে কিডনি অ্যাসিড বেস ব্যালেন্স যে সিক্রেশন রেগুলেশনটা করবে মেইনলি হাইড্রোজেন আয়ন সিক্রেশনের মাধ্যমে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, যদি অ্যাসিডোসিস হয়, দ্যাট মিন্স যদি ব্লাডের পিএইচ কমে যায়, তাহলে ব্লাডের হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন বাড়বে। তাহলে ব্লাডের হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন যদি বাড়ে, তাহলে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটাকে কমায় নরমালে নিয়ে আসতে হবে। তাহলে কমায় নরমালে নিয়ে আসতে গেলে আমাদের বডিতে একটা অর্গান আছে কিডনি, এই কিডনি হাইড্রোজেন আয়ন সিক্রেশনটা বাড়াই দিবে। তাহলে অ্যাসিডোসিস হলে নরমালি হাইড্রোজেন আয়ন সিক্রেশন হয়, কিন্তু অ্যাসিডোসিস হলে এই হাইড্রোজেন আয়ন সিক্রেশনটা বেড়ে যাবে। তাহলে হাইড্রোজেন আয়ন সিক্রেশন যদি বেড়ে যায়, তাহলে ব্লাডের হাইড্রোজেন আয়নটা কমা শুরু হবে, পিএইচটা কারেকশন হবে। তাহলে কিডনি অ্যাসিড বেস ব্যালেন্সের প্রথম স্টেপটা হলো হাইড্রোজেন আয়ন সিক্রেশন। ডিয়ার স্টুডেন্ট, এই হাইড্রোজেন আয়ন যখন সিক্রেশন হবে, সেকেন্ড স্টেপ হলো এই হাইড্রোজেন আয়নটা বাইকার্বনেটকে রিঅ্যাবজর্পশন করা হবে। তাহলে রিঅ্যাবজর্পশন অফ দ্য ফিল্টার্ড বাইকার্বনেট। 3 নম্বর হলো জেনারেশন অফ নিউ বাইকার্বনেট। তার মানে এটা কিন্তু এফসিএস পার্ট 1 রেসিডেন্সিতে আসে, কিডনি রেগুলেটস অ্যাসিড বেস ব্যালেন্স বাই দ্য ফলোইং মেকানিজম। তাহলে আপনারা 5টা স্টেমের মধ্যে এই 3টা স্টেম আপনি থাকলে ট্রু দিবেন। তাহলে একটা হলো সিক্রেশন অফ হাইড্রোজেন আয়ন, রিঅ্যাবজর্পশন অফ বাইকার্বনেট আয়ন, জেনারেশন অফ নিউ বাইকার্বনেট। তার মানে এখানে আপনার 3টা ফান্ডামেন্টাল মেকানিজম আছে। যদি এফসিএস পার্ট 1 এর সিঙ্গেল বেস্ট আসে, এই 3টার মধ্যে মেইনলি কোনটা, তাহলে উত্তর হচ্ছে সিক্রেশন অফ হাইড্রোজেন আয়ন। তাহলে এখানে একটু খেয়াল করেন, বাইকার্বনেট জেনারেশন, বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন। যারা আন্ডার গ্রাজুয়েট লেভেলে আছেন, তাদের পোস্ট গ্রাজুয়েশনের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, তারা তাদের কাছে অনেকের কাছে এটা ক্লিয়ার। তবে আন্ডার গ্রাজুয়েটদের জন্য আমি বলবো যে বাইকার্বনেট রিঅ্যাবজর্পশনটা কি, বাইকার্বনেট জেনারেশনটা কি, এটা কোথায় হয়। তো সবার আগে আমি যেটা আলোচনা করতে চাই এই হাইড্রোজেন আয়ন সিক্রেশন, এটা নিয়ে। তাহলে হাইড্রোজেন আয়ন সিক্রেশনটা কিভাবে হয়, এখানে কোন কোন পান ইনভলভ।
তাহলে হাইড্রোজেন আয়ন সিক্রেশন হয় দুইটা পাম্পের মাধ্যমে, একটা হলো সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্ট, আর একটা হলো হাইড্রোজেন এটিপিএস পাম্প, যেটাকে আমরা বলি প্রোটন পাম্প। তাহলে হাইড্রোজেন আয়ন সিক্রেশন হয় দুইটা পাম্পের মাধ্যমে, এটাও এমসিকিউ আসতে পারে, অথবা যারা আন্ডার গ্রাজুয়েট লেভেলে আছেন ভাইবার আমরা জিজ্ঞেস করতে পারি যে কিডনি টিউবুলসে হাইড্রোজেন আয়ন সিক্রেশন কোন কোন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে হয়। তাহলে একটা হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্ট, আর একটা হলো হাইড্রোজেন এটিপিএস পাম্প। একটু খেয়াল করেন, সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্ট, এই ট্রান্সপোর্টের মাধ্যমে 85% হাইড্রোজেন সিক্রেটেড ইন পিসিটি। তাহলে পিসিটিতে এই পাম্পের মাধ্যমে সিক্রেশন হবে 85%, আর 10% সিক্রেশন হবে অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপা ফ্যামিলি। তাহলে পিসিটিতে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে 85%, অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপা ফ্যামিলিতে 10% হাইড্রোজেন আয়ন সিক্রেশন হবে কোন পাম্পের মাধ্যমে? সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্টের মাধ্যমে। এখন আসেন হাইড্রোজেন এটিপিএস পাম্প, যেটাকে আমরা বলি প্রোটন পাম্প, 5% হাইড্রোজেন সিক্রেশন হবে ডিস্টাল টিউবুল এবং কালেক্টিং ডাক্টে এই পাম্পের মাধ্যমে। তাহলে ডিয়ার স্টুডেন্ট, যারা আন্ডার গ্রাজুয়েটে আছেন এবং যারা পোস্ট গ্রাজুয়েশনের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের একটা এমসিকিউ পরীক্ষা আসে যে হাইড্রোজেন আয়ন সিক্রেশন অকার্স ইন দ্য ফলোইং পার্ট অফ দ্য নেফ্রন। তাহলে হাইড্রোজেন আয়ন সিক্রেশন কোথায় কোথায় হয়? তাহলে এখানে আমরা এই স্লাইডে আমরা পেয়ে গেলাম হাইড্রোজেন আয়ন সিক্রেশন হয় প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, অ্যাসেন্ডিং লিম্ব, ডিস্টাল টিউবুল, কালেক্টিং ডাক্ট। আমরা আন্ডার গ্রাজুয়েটদের টার্ম ফাইনাল, কাট ফাইনাল, প্রফেশনাল পরীক্ষায় আমরা এগুলো জিজ্ঞেস করব হাইড্রোজেন আয়ন সিক্রেশন কোথায়, নেফ্রনের কোন কোন পার্টে হয়। আর এফসিএস পার্ট 1 পরীক্ষায় আপনারা যারা এফসিএস পার্ট 1 এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য আমার যেটা মেসেজ, ডিসিপিএস এর রিসেন্ট একটা প্রজ্ঞাপন হয়েছে যে 50% সিঙ্গেল বেস্ট থাকবে, সিঙ্গেল বেস্ট আনসার, আর 50% হচ্ছে এমসিকিউ। 50টা কোশ্চেনের মধ্যে 25টা থাকবে সিঙ্গেল বেস্ট আর 25টা থাকবে হচ্ছে এমসিকিউ। এই জন্য যারা এফসিএস পার্ট 1 এর জন্য যারা সিদ্ধান্ত নিয়েছেন, তাদের জন্য আমার পরামর্শ হলো আপনারা পড়ার সময় অবশ্যই নিজেই সিঙ্গেল বেস্ট তৈরি করবেন। তাহলে এই স্লাইডের মধ্যে একটু খেয়াল করেন তো, যদি আমি বলি হাইড্রোজেন আয়ন সিক্রেশন মেইনলি অকার্স ইন দ্য ফলোইং পার্ট অফ দ্য নেফ্রন, তাহলে আপনারা আমার বলার আগেই আপনারা উত্তর দিবেন যে হাইড্রোজেন আয়ন সিক্রেশন মেইনলি অকার্স ইন দ্য প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, কারণ প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে হাইড্রোজেন আয়ন সিক্রেশন 85% হয়। আচ্ছা, তাহলে একটু খেয়াল করেন, হাইড্রোজেন আয়ন সিক্রেশন অকার্স ইন দ্য ফলোইং পার্ট অফ দ্য নেফ্রন, এটা আমরা ভাইভাই জিজ্ঞেস করি, এমসিকিউ হিসেবে আসতে পারে। তাহলে উত্তর হলো, একটা হলো পিসিটি, অ্যাসেন্ডিং লিম্ব, ডিস্টাল টিউবুল, কালেক্টিং ডাক্ট। তাহলে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে হচ্ছে 85%, অ্যাসেন্ডিং লিম্বটা হচ্ছে 10%, ডিস্টাল টিউবুল এবং কালেক্টিং ডাক্টে হচ্ছে কি 5%। ক্লিয়ার? আচ্ছা, যদি এই ধরনের একটা কোশ্চেন আসে হাইড্রোজেন আয়ন সিক্রেশন অকার্স ইন দ্য ফলোইং পার্ট অফ দ্য নেফ্রন, তাহলে আপনারা উত্তরটা সহজেই আপনারা দিতে পারবেন। তাহলে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে হাইড্রোজেন আয়ন সিক্রেশন হয়, তার মানে ট্রু। ডিসেন্ডিং লিম্বে হয় না, অ্যাসেন্ডিং লিম্বে হয়, ট্রু। ডিস্টাল টিউবুলে হয়, কালেক্টিং ডাক্টে হয়। এই ধরনের কোশ্চেন আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েশনের জন্য উভয় ক্ষেত্রেই এমসিকিউ হিসেবে এই কোশ্চেনটা আসতে পারে। সিঙ্গেল বেস্ট, যেটা এফসিএস পার্ট 1 এর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, হাইড্রোজেন আয়ন সিক্রেশন মোস্টলি অকার্স ইন দ্য ফলোইং পার্ট অফ দ্য নেফ্রন। উত্তর কি হবে বলেন তো? এই 5টা স্টেপের মধ্যে উত্তর কি? উত্তর হচ্ছে পিসিটি, 1 নম্বর উত্তর, আনসার হচ্ছে এ। আচ্ছা, এখন আসেন, এই যে হাইড্রোজেন আয়ন যে সিক্রেশন হলো, এই হাইড্রোজেন আয়ন সিক্রেশনটা হচ্ছে আমাদের ইউরিনটাকে অ্যাসিডিক করে। ডিয়ার স্টুডেন্ট, আপনারা জানেন যে ব্লাডের পিএইচ, প্লাজমার পিএইচ, গ্লোমেরুলার ফিল্ট্রেটেড পিএইচ, এই তিনটার পিএইচ কিন্তু অ্যালকালাইন। এই তিনটার পিএইচই কিন্তু 7.35 থেকে 7.45। কথাটা খেয়াল রাখবেন। আমি আবারও বলতেছি, ব্লাড, প্লাজমা, গ্লোমেরুলার ফিল্ট্রেট, এই তিনটার পিএইচই কিন্তু 7.35 থেকে 7.45, এভারেজ হচ্ছে 7.4। দ্যাট মিনস এই তিনটাই অ্যালকালাইন। এবং আপনারা জানেন অ্যালকালাইন ফিল্ট্রেট, এই অ্যালকালাইন গ্লোমেরুলার ফিল্ট্রেটটা আলটিমেটলি অ্যাসিডিক ইউরিনে কনভার্ট হয়, এটাকে আমরা বলি অ্যাসিডিফিকেশন অফ ইউরিন। তাহলে ইউরিনের এই অ্যাসিডিফিকেশনের জন্য মেইনলি দায়ী কোন স্টেপটা? আমরা প্রথমে দেখেছি হাইড্রোজেন আয়ন সিক্রেশন, বাইকোনার রিঅ্যাবজর্পশন, বাইকোনার জেনারেশন। তাহলে ইউরিন অ্যাসিডিফিকেশনের প্রথম স্টেপটা হলো হাইড্রোজেন আয়ন সিক্রেশন। এখন আমরা জানবো এই হাইড্রোজেন আয়ন সিক্রেশনটা কিভাবে হয়। তো এই অ্যাসিডিফিকেশন থেকে প্রফেশনাল পরীক্ষায় যারা এমবিবিএস এবং বিডিএস কোর্সে আছেন, তাদের প্রফেশনাল পরীক্ষায় অথবা টার্ম ফাইনাল, কাট ফাইনালে একটা কোশ্চেন এখান থেকে আসে, খুবই ইম্পর্টেন্ট একটা রিটেন কোশ্চেন। রাইট ডাউন দ্য মেকানিজম অফ ইউরিন অ্যাসিডিফিকেশন।
এই কোশ্চেনটা যদি আসে আপনার উত্তরটা লিখবেন কিভাবে সেটা নিয়ে আমি আলোচনা করব, এবং এই অ্যাসিডিফিকেশন অফ ইউরিন থেকে পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্স এক্সামে কি কি কোশ্চেন আসে সেটা নিয়েও আমি আলোচনা করব। এখন আসেন, ইউরিন অ্যাসিডিফিকেশন দুই ধরনের, একটা হচ্ছে প্রক্সিমাল অ্যাসিডিফিকেশন, একটা হলো ডিস্টাল অ্যাসিডিফিকেশন। আপনারা নামটা শুনেই বুঝতে পারতেছেন প্রক্সিমাল মানে হচ্ছে নেফ্রনের প্রথম দিকের অংশ, যেমন প্রক্সিমাল কনভলুটেড টিউবুল, তাই না? আর ডিস্টাল অ্যাসিডিফিকেশন মানে হচ্ছে ডিস্টাল টিউবুল অথবা কালেক্টিং ডাক্ট। তাহলে প্রক্সিমাল অ্যাসিডিফিকেশনে কি ঘটনাটা ঘটে? প্রক্সিমাল অ্যাসিডিফিকেশনে বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হয়। এই জন্য প্রক্সিমাল অ্যাসিডিফিকেশন হচ্ছে বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন মেকানিজম। ডিয়ার স্টুডেন্ট, প্রক্সিমাল অ্যাসিডিফিকেশনে যখন আপনারা একটু খেয়াল করেন যে প্রক্সিমাল কনভলুটেড টিউবুলে যখন হাইড্রোজেন 85% সিক্রেশন হয়, এই হাইড্রোজেন আয়ন, এই সিক্রেটেড হাইড্রোজেন আয়নটা বাইকার্বনেটকে রিঅ্যাবজর্পশন করে। কিভাবে রিঅ্যাবজর্পশন করে আমি একটু পরে আপনাদেরকে ফিগারে দেখাবো। মনে রাখবেন, প্রক্সিমাল অ্যাসিডিফিকেশনে হাইড্রোজেন আয়ন যে সিক্রেশন হয়, এই হাইড্রোজেন আয়নটা ফিল্টার্ড বাইকার্বনেটকে রিঅ্যাবজর্ব করে ব্লাডে নিয়ে আসে। এখানে বাফারটার নাম কি? বাইকার্বনেট বাফার। তাহলে একটা জিনিস আপনাদের কাছে ক্লিয়ার যে প্রক্সিমাল অ্যাসিডিফিকেশনটা সাধারণত প্রক্সিমাল কনভলুটেড টিউবুলে হওয়ার কথা, এবং এই হাইড্রোজেন আয়ন সিক্রেশন হওয়ার কারণে যেহেতু বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হয়, হাইড্রোজেনকে নিউট্রালাইজ করে যে বাফারটা, সেই বাফারটার নাম হচ্ছে বাইকার্বনেট বাফার। তাহলে একটু খেয়াল করেন, তাহলে প্রক্সিমাল অ্যাসিডিফিকেশন ইজ কনসার্নড উইথ কমপ্লিট রিঅ্যাবজর্পশন অফ ফিল্টার্ড বাইকার্বনেট মেইনলি ফ্রম দ্য পিসিটি and partly from the ascending limb of loop of Henle. Dear student, আপনাদের মনে আছে হাইড্রোজেন আয়ন সিক্রেশন 85% হয় হচ্ছে প্রক্সিমাল কনভলুটেড টিউবুলে, 10% হয় হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি। তাহলে এই যে দুইটা পার্টে যে হাইড্রোজেন আয়ন সিক্রেশন হলো, তার ফেটটা কি? তার ফেট হলো হাইড্রোজেন আয়ন সিক্রেশন হলো এবং বাইকার্বনেটটা রিঅ্যাবজর্পশন করে ব্লাডে নিয়ে আসলো। তাহলে আমরা বলতে পারি যে প্রক্সিমাল অ্যাসিডিফিকেশনে বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হয়। কোথায় হয়? মেইনলি পিসিটি এবং পার্টলি অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি। তার মানে আমরা পরীক্ষা যদি আসে প্রক্সিমাল অ্যাসিডিফিকেশন অকার্স ইন দ্য ফলোইং পার্ট অফ দ্য নেফ্রন, তাহলে উত্তর কিন্তু পিসিটি এন্ড অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি। আর যদি পরীক্ষা আসে প্রক্সিমাল অ্যাসিডিফিকেশন মোস্টলি অকার্স ইন দ্য ফলোইং পার্ট অফ দ্য নেফ্রন বা মেইনলি অকার্স ইন দ্য ফলোইং পার্ট অফ দ্য নেফ্রন, যারা এক্সিস পার্ডনের সিঙ্গেল বেস্টের জন্য এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, যে প্রক্সিমাল অ্যাসিডিফিকেশন যেটা অলরেডি পরীক্ষা চলে এসেছে, যে ইউরিন অ্যাসিডিফিকেশন স্টার্টস ফ্রম ফলোইং পার্ট অফ দ্য নেফ্রন। তাহলে ইউরিন অ্যাসিডিফিকেশন হবে কোন পার্ট থেকে? তাহলে প্রক্সিমাল অ্যাসিডিফিকেশনের প্রথম পার্টটার নাম হচ্ছে পিসিটি, সেকেন্ড পার্টটার নাম হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব। তাহলে ইউরিন অ্যাসিডিফিকেশন শুরুই তো হবে পিসিটি থেকে, পিসিটি। এবং ইউরিন অ্যাসিডিফিকেশন প্রক্সিমাল অ্যাসিডিফিকেশনের মধ্যে 85% অ্যাসিডিফিকেশনের জন্য দায়ী হচ্ছে পিসিটি, কারণ এখান থেকে 85% বাইকার্বনেটটা রিঅ্যাবজর্পশন হয়ে যাবে। আচ্ছা, একটু খেয়াল করেন, reabsorption of every bicarbonate from glomerular filtrate, one hydrogen is to be secreted from the tubular cell into the lumen. আমরা যদি ছবিটার দিকে তাকাই, দেখেন এটা একটা প্রক্সিমাল কনভলুটেড টিউবুল অথবা অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলির একটা সেল। আমরা বলেছি যে প্রক্সিমাল কনভলুটেড টিউবুল এবং অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিতে হাইড্রোজেন সিক্রেট হয় সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্ট। তার মানে সোডিয়াম ঢুকবে সেলের ভিতরে, হাইড্রোজেন সিক্রেট হয়ে লুমেনে আসবে। এই পাম্পের মাধ্যমে প্রক্সিমাল কনভলুটেড টিউবুলে সিক্রেশন হবে প্রায় 85%, এবং অ্যাসেন্ডিং লিম্ফে এই হাইড্রোজেন সিক্রেশন হবে প্রায় 10%। তার মানে আমরা প্রক্সিমাল অ্যাসিডিফিকেশন কেন বলছি একটু খেয়াল করেন, যখন এই হাইড্রোজেন আয়নটা সিক্রেশন হবে, ফিল্টার্ড বাইকার্বনেট অথবা এই প্রক্সিমাল কনভলুটেড টিউবুলে যে বাফার আছে বাইকার্বনেট, এই বাফারটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে তৈরি হবে কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিডটা ডিসোসিয়েট হয়ে তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার, এবং এই কার্বন ডাইঅক্সাইডটা সেলের ভিতরে ঢুকবে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, যদি একটা হাইড্রোজেন সিক্রেশন হয়, তাহলে একটা হাইড্রোজেন একটা বাইকার্বনেটকে কার্বন ডাইঅক্সাইড ফর্মে সেলের ভিতরে রিঅ্যাবজর্পশন করলো, সেলের ভিতরে চলে আসলো। এইভাবে যদি 85% হাইড্রোজেন সিক্রেশন হয়, তাহলে 85% বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হবে। যদি 100% হাইড্রোজেন সিক্রেশন হয়, তাহলে কমপ্লিট বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হয়ে যাবে। তাহলে একটু খেয়াল করেন ডিয়ার স্টুডেন্ট, আমরা বলতেছি প্রক্সিমাল অ্যাসিডিফিকেশন মানে হচ্ছে এখানে মেকানিজমটা কি দাঁড়ালো? মেকানিজমটা দাঁড়ালো হাইড্রোজেন আয়ন সিক্রেশন, বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন
বাইকার্বন রিঅ্যাবজর্পশন কি ফর্মে হলো? কার্বন ডাইঅক্সাইড। আমি বাইকার্বন রিঅ্যাবজর্পশন সম্পর্কে আর কিছু বলবো না এই সেন্সে, কারণ বাইকার্বন যারা আন্ডারগ্রাজুয়েটে আছেন, বাইকার্বন রিঅ্যাবজর্পশন হয় কিভাবে এই ফিগারটা দেখলে আপনার কাছে ক্লিয়ার হবে। যখন হাইড্রোজেন সিক্রেশন হয়, এই হাইড্রোজেনটা বাইকার্বনের সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড হয়, কার্বনিক অ্যাসিডটা আবার ডিসোসিয়েট হয়ে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার। এই কার্বন ডাইঅক্সাইডটা সেলের ভিতরে ঢুকে আবার ওয়াটারের সাথে বাইন্ড করে তৈরি হয় কার্বনিক অ্যাসিড, আবার ডিসোসিয়েট হয় বাইকার্বনেট এন্ড হাইড্রোজেন আয়ন। এই বাইকার্বনেটটা ব্লাডে চলে যায়। তাহলে দেখেন এই বাইকার্বনেট সেলের ভিতরে, এই বাইকার্বনেটটাই আলটিমেটলি ব্লাডে যাচ্ছে। তার মানে সেলের ভিতরে এই বাইকার্বনেট এবং এই বাইকার্বনেট জিনিসটা একই, এটাকে বলা হয় ফিল্টার্ড বাইকার্বনেট। তাহলে হাইড্রোজেন আয়ন সিক্রেশন হলে বাইকার্বনেটটা কমপ্লিট রিঅ্যাবজর্পশন হয়ে ব্লাডে আসবে। একটু খেয়াল করেন, এখানে গ্লোমেরুলার ফিল্ট্রেট, আপনারা জানেন যে বোম্যান্স ক্যাপসুল থেকে প্রথমে গ্লোমেরুলার ফিল্ট্রেট তার প্রক্সিমাল কনভলুটেড টিউবুলে যায়, এবং প্রক্সিমাল কনভলুটেড টিউবুলে যাওয়ার পরে এই গ্লোমেরুলার ফিল্ট্রেটে যখন হাইড্রোজেন অ্যাড হয় এবং গ্লোমেরুলার ফিল্ট্রেট থেকে বাইকার্বনেট যখন কমপ্লিট রিঅ্যাবজর্পশন হয়ে ব্লাডে চলে আসবে, তখন গ্লোমেরুলার ফিল্ট্রেটের পিএইচ আগে যে অ্যালকালাইন ছিল সেই অ্যালকালাইন কি থাকবে? যদি হাইড্রোজেন যোগ হয়, অ্যাসিড অ্যাড হলো, বাইকার্বনেটটা রিমুভ হলো, তাহলে গ্লোমেরুলার ফিল্ট্রেটের পিএইচটা কমার কথা কিনা? তাহলে একটু খেয়াল করেন, reabsorption of bicarbonate causes reduction of pH of glomerular filtrate from 7.4 to 6.8. তাহলে ডিয়ার স্টুডেন্ট, আমি একটু আগে বলেছিলাম ব্লাডের পিএইচ 7.4 এভারেজ, প্লাজমার পিএইচ 7.4, গ্লোমেরুলার ফিল্ট্রেটের পিএইচও 7.4। যখন গ্লোমেরুলার ফিল্ট্রেটটা প্রক্সিমাল কনভলুটেড টিউবুলে আসলো, হাইড্রোজেন আয়ন সিক্রেটেড হলো এবং ফিল্টার থেকে, এই গ্লোমেরুলার ফিল্ট্রেট থেকে বাইকার্বনেটটা কমপ্লিট রিঅ্যাবজর্পশন হয়ে ব্লাডে চলে আসলো, তখন এই গ্লোমেরুলার ফিল্ট্রেটের পিএইচ কি তখন 7.4ই থাকবে নাকি কমে যাবে? সবাই আপনারা বলবেন কমে যাবে। কত কমলো? 6.8 এ নেমে গেল। তাহলে 6.8 যদি গ্লোমেরুলার ফিল্ট্রেট নেমে আসে, তাহলে 7 এর নিচে চলে গেল, তাহলে গ্লোমেরুলার ফিল্ট্রেট বিকামস অ্যাসিডিক। তাহলে পরীক্ষা যদি আসে ইউরিন অ্যাসিডিফিকেশন স্টার্টস ফ্রম ফলোইং পার্ট অফ দ্য নেফ্রন, উত্তর আপনারা দিবেন প্রক্সিমাল কনভলুটেড টিউব। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন এই যে হাইড্রোজেন সিক্রেশন হলো এবং এই বাইকার্বনেটটা রিঅ্যাবজর্পশন হয়ে যে ব্লাডে আসলো, তাহলে ব্লাডে যদি বাইকার্বনেটটা, ফিল্টার্ড বাইকার্বনেটটা ব্লাডে চলে আসলো, তাহলে ব্লাডের পিএইচটা কি হবে? ব্লাডের পিএইচটা একটু বাড়বে। এই জন্য ব্লাড স্লাইটলি অ্যালকালাইন। তাহলে ব্লাড স্লাইটলি অ্যালকালাইন। ইউরিনটা কি? ইউরিনটা অ্যাসিডিক। তাহলে ইউরিন অ্যাসিডিক, আমরা অলরেডি বললাম ইউরিন অ্যাসিডিফিকেশন শুরু হয়ে গেল প্রক্সিমাল কনভলুটেড টিউবুলে। ঠিক একইভাবে বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হবে অ্যাসেন্ডিং লিম্ফে। ঠিক আছে? তাহলে প্রক্সিমাল অ্যাসিডিফিকেশনে আমরা একটু সামারি করতে পারি। তাহলে প্রক্সিমাল অ্যাসিডিফিকেশনের মেকানিজম হলো হাইড্রোজেন আয়ন সিক্রেশন, বাইকার্বনেট আয়ন রিঅ্যাবজর্পশন, এখানে বাফারটার নাম হচ্ছে বাইকার্বনেট, এবং এখানে পিএইচটা কততে নামলো? 7.4 থেকে 6.8 এ নামলো। কেন নামলো? কারণ ফিল্টার বাইকার্বনেটটা কমপ্লিট রিঅ্যাবজর্পশন হয়ে ব্লাডে চলে গেল, ফিল্টারের পিএইচটা, গ্লোমেরুলার ফিল্টারের পিএইচটা 7.4 থেকে 6.8 এ নেমে গেল। তাহলে এই ঘটনাটা ঘটে কোথায়? প্রক্সিমাল টিউবুল এবং অ্যাসেন্ডিং লিম্ফ অফ লুবা ভ্যান। তাহলে যদি আমরা একটু দেখি, এফসিএস পার্ট 1 এ এই কোশ্চেনটা একাধিকবার আসছে, অ্যাসিডিফিকেশন অফ ইউরিন মেইনলি স্টার্টস ফ্রম, তাহলে আপনারা অলরেডি উত্তরটা বলে ফেলবেন যে এটা কি প্রক্সিমাল কনভলুটেড টিউবুলে হয় নাকি ডিস্টাল টিউবুলে হয়। সবাই এক বাক্যে বলবেন ইউরিন অ্যাসিডিফিকেশন স্টার্টস হয় পিসিটিতে, আর ইউরিন অ্যাসিডিফিকেশন সমাপ্ত হয়, শেষ হয় কোথায়? কালেক্টিং ডাক্টে। তাহলে যেহেতু এই কোশ্চেনটা আসছে ইউরিন অ্যাসিডিফিকেশন মেইনলি স্টার্টস ফ্রম, যেহেতু এটা অলরেডি পরীক্ষা চলে আসছে এফসিএস পার্ট 1 এ সিঙ্গেল বেস্টে, তাহলে এইভাবে আসতে পারে ইউরিন অ্যাসিডিফিকেশন এন্ডস বা কমপ্লিট, ইউরিন অ্যাসিডিফিকেশন কমপ্লিট ইন দ্য ফলোইং পার্ট অফ দ্য নেফ্রন। ইউরিন অ্যাসিডিফিকেশনটা কমপ্লিট হয় কোন অর্গান, কোন পার্টে, নেফ্রনের কোন পার্টে? তখন উত্তর কিন্তু হবে কালেক্টিং ডাক্টে, কালেক্টিং ডাক্টে। আচ্ছা, তাহলে প্রক্সিমাল অ্যাসিডিফিকেশনে আমরা যদি সেলিয়েন ফিচারটা আমরা বলি, প্রক্সিমাল অ্যাসিডিফিকেশন হয় হচ্ছে পিসিটি এবং অ্যাসেন্ডিং লিম্ফে, মেইনলি পিসিটি। বাফারটার নাম হচ্ছে বাইকার্বনেট। মেকানিজমটা হলো হাইড্রোজেন আয়ন সিক্রেশন এন্ড বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন। এইজন্য প্রক্সিমাল অ্যাসিডিফিকেশনকে বলা হয় বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন মেকানিজম। পিএইচটা আপনারা সবাই দেখছেন এর আগে স্লাইডগুলোতে 7.4 থেকে পিএইচটা 6.8 এ নেমে আসলো। তাহলে গ্লোমেরুলার ফিল্ট্রেটেড পিএইচ ছিল 7.4, এখানে হাইড্রোজেন অ্যাড হলো, বাইকার্বনেটটা কমপ্লিট রিঅ্যাবজর্পশন হয়ে ব্লাডে চলে আসলো,
যার কারণে ফিল্টারটা অ্যাসিডিক হয়ে গেল এবং ইউরিন অ্যাসিডিফিকেশনটা শুরু হয়ে গেল। এখন আসেন ডিস্টাল অ্যাসিডিফিকেশন। ডিস্টাল অ্যাসিডিফিকেশন হচ্ছে বাইকার্বনেট জেনারেশন মেকানিজম। তাহলে প্রক্সিমাল অ্যাসিডিফিকেশন আমরা বললাম বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন মেকানিজম, সেখানে বাইকার্বনেটের রিঅ্যাবজর্পশন হয়। আর ডিস্টাল অ্যাসিডিফিকেশন হচ্ছে বাইকার্বনেট জেনারেশন মেকানিজম, তার মানে এখানে বাইকার্বনেটটা তৈরি হয়, বাইকার্বনেটটা জেনারেশন হয়। এখানে বাফার লাগে অ্যামোনিয়া অ্যান্ড ফসফেট বাফার। তাহলে আমরা প্রক্সিমাল অ্যাসিডিফিকেশনে বাফার পেয়েছি বাইকার্বনেট, ডিস্টাল অ্যাসিডিফিকেশনে বাফার হচ্ছে অ্যামোনিয়া অ্যান্ড ফসফেট। তাহলে টোটাল রেনাল সিস্টেমে বাফার হচ্ছে 3টা। এটাও কিন্তু এফসিএস পার্ট 1 পরীক্ষায় আসে যে ফলিং আর দ্য রেনাল বাফার, এবং আন্ডার গ্রাজুয়েটদের এমসিকিউ পরীক্ষায় আসে এবং ভাইভায় আমরা টার্ম ফাইনাল, কার্ড ফাইনাল এবং প্রফেশনাল পরীক্ষা আমরা জিজ্ঞেস করি কিডনিতে কি কি বাফার আছে। তাহলে এক নম্বর হচ্ছে একটা নাম্বার হচ্ছে বাইকার্বনেট বাফার, 2 নম্বর হচ্ছে অ্যামোনিয়া বাফার, 3 নম্বর হচ্ছে ফসফেট বাফার। তাহলে এই 3টা বাফার আপনারা খেয়াল রাখবেন। প্রক্সিমাল অ্যাসিডিফিকেশনে বাইকার্বনেট বাফার, ডিস্টাল অ্যাসিডিফিকেশনে হচ্ছে অ্যামোনিয়া এবং ফসফেট বাফার। আচ্ছা, এখন ডিস্টাল অ্যাসিডিফিকেশন হয় কিভাবে একটু খেয়াল করেন। ডিস্টাল অ্যাসিডিফিকেশন ইট ইজ কনসার্নড উইথ excretion of non-volatile metabolic acid accompanied by generation of new bicarbonate within the tubular cell. কথাটা মনে হয় আপনাদের কাছে ক্লিয়ার হয়নি, ছবিটা দেখলে আমাদের কাছে ক্লিয়ার হবে। দেখেন এটা একটা ডিস্টাল কনভলিউটেড টিউবুলার সেল অথবা কালেক্টিং ডাক্টের সেল। মনে রাখবেন কালেক্টিং ডাক্টে 2 ধরনের সেল থাকে, একটা হলো প্রিন্সিপাল সেল আর একটা হলো ইন্টারক্যালেটেড সেল। ইন্টারক্যালেটেড সেল আবার 2 ধরনের, একটা হচ্ছে টাইপ এ ইন্টারক্যালেটেড সেল, একটা হলো টাইপ বি ইন্টারক্যালেটেড সেল। তাহলে টাইপ এ ইন্টারক্যালেটেড সেল বাইকার্বনেট জেনারেশনের সাথে রিলেটেড। ক্লিয়ার? তাহলে বাইকার্বনেট জেনারেশন মানে বাইকার্বনেটটা তৈরি হবে সেলের মধ্যে। কিভাবে তৈরি হচ্ছে একটু খেয়াল করেন। দেখেন কার্বন ডাইঅক্সাইড এটা ডিস্টাল টিউবুল অথবা কালেক্টিং ডাক্টের সেলের ভিতরে যে মেটাবলিক কার্বন ডাইঅক্সাইড এটা পানির সাথে বিক্রিয়া করলো, তৈরি হলো কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিডটা ডিসোসিয়েট হয়ে তৈরি হলো হাইড্রোজেন আর তৈরি হলো বাইকার্বনেট। ডিয়ার স্টুডেন্ট একটু খেয়াল করেন তো, এই বাইকার্বনেটটা কি লুমেন থেকে আসছে নাকি সেলের ভিতরে তৈরি হয়েছে? সবাই আপনারা বলবেন এই বাইকার্বনেটটা সেলের ভিতরে তৈরি হয়েছে। কিভাবে তৈরি হলো? আপনারা বলবেন যে সেলের মেটাবলিক কার্বন ডাইঅক্সাইড বাইন্ডস উইথ ওয়াটার টু ফর্ম কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড এগেইন ডিসোসিয়েট ইনটু হাইড্রোজেন আয়ন অ্যান্ড বাইকার্বনেট আয়ন। তাহলে এই বাইকার্বনেটটাকে বলা হয় জেনারেশন অফ নিউ বাইকার্বনেট, সেলের ভিতরে তৈরি হয়েছে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, যখন একটা হাইড্রোজেন সিক্রেশন হবে তখন একটা বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হয়ে ব্লাডে চলে আসবে। তার মানে ডিস্টাল অ্যাসিডিফিকেশনের জন্য যেটা মেকানিজম সেটা হলো হাইড্রোজেন আয়ন সিক্রেশন অ্যান্ড বাইকার্বনেট জেনারেশন, এবং এই বাইকার্বনেটটা জেনারেশন হয়ে ব্লাডে চলে আসবে। তাহলে এখানে এই হাইড্রোজেন আয়ন যে সিক্রেশনটা হলো, এই হাইড্রোজেন আয়ন সিক্রেশন, এই সিক্রেটেড হাইড্রোজেন আয়নের ফেটটা কি? আমরা বলেছি ডিস্টাল অ্যাসিডিফিকেশনে 2টা বাফার আছে, একটা হচ্ছে অ্যামোনিয়া বাফার, একটা ফসফেট বাফার। তার মানে এই বাফারগুলো হাইড্রোজেন আয়নটাকে বাফার করবে। দেখেন অ্যামোনিয়া বাফারটা হাইড্রোজেন আয়নকে বাফার করে তৈরি হলো অ্যামোনিয়াম। এখানে 3টা হাইড্রোজেন, এখানে 4টা হাইড্রোজেন। তার মানে অ্যামোনিয়াম একটা অ্যাসিডিক সাবস্টেন্স, এবং এই অ্যামোনিয়ামটা ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড হিসাবে একটা অ্যাসিডিক সাবস্টেন্স হিসাবে ইউরিন দিয়ে এক্সক্রিট হয়ে যাবে। তাহলে এই অ্যামোনিয়ামটা হচ্ছে নন ভোলাটাইল মেটাবলিক অ্যাসিড, এবং এই অ্যামোনিয়ামটা হচ্ছে একটা অ্যাসিডিক সাবস্টেন্স। ঠিক একইভাবে এই যে হাইড্রোজেন আয়নটা সিক্রেশন হলো, আরেকটা বাফার ফসফেট বাফার, এই ফসফেট বাফারটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে তৈরি হলো ডাইহাইড্রোজেন ফসফেট। এখানে একটা হাইড্রোজেন আরেকটা হাইড্রোজেন যোগ হয়ে তৈরি হলো ডাইহাইড্রোজেন ফসফেট। এই ডাইহাইড্রোজেন ফসফেটটা একটা অ্যাসিডিক সাবস্টেন্স, একটা নন ভোলাটাইল মেটাবলিক অ্যাসিড। তাহলে ডিয়ার স্টুডেন্ট আমরা প্রথমে কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে ডিস্টাল অ্যাসিডিফিকেশন ইজ কনসার্নড উইথ এক্সক্রিশন অফ নন ভোলাটাইল মেটাবলিক অ্যাসিড accompanied by generation of new bicarbonate within the tubular cell. তাহলে এখন ছবিটার সাথে মিলান। আমরা বলেছিলাম যে distal acidification is concerned with excretion of non-volatile metabolic acid, that means dihydrogen phosphate and ammonium, and subsequent generation of new bicarbonate within the tubular cell. তার মানে distal acidification এ হাইড্রোজেন আয়ন সিক্রেশন হবে। এই হাইড্রোজেন আয়নটা বাফার হয়ে 2টা বাফার এই হাইড্রোজেনকে বাফার্ড করার পরে 2টা অ্যাসিডিক সাবস্টেন্স, 2টা মেটাবলিক নন ভোলাটাইল মেটাবলিক অ্যাসিড তৈরি হবে,
নন ভোলাটাইল অ্যাসিড তৈরি হবে যেটা ইউরিন দিয়ে বের হয়ে যাবে। তাহলে এখন একটা খেয়াল করেন তো, এই গ্লোমেরুলার ফিল্টারটা প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে 7. গ্লোমেরুলার ফিল্টারের পিএইচ ছিল 7.4 থেকে 6.8 এ নেমে আসছে। ডিস্টাল এসিডিফিকেশনে এসে যখন হাইড্রোজেন আয়ন সিক্রেশন হলো এবং দুইটা বাফার হওয়ার পরে দুইটা অ্যাসিডিক সাবস্টেন্স তৈরি হলো, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ডাইহাইড্রোজেন ফসফেট, তখন লুমিনের পিএইচটা আরো বেশি কমার কথা কিনা? প্রক্সিমাল এসিডিফিকেশনে 6.8, এই অ্যাসিডিক সাবস্টেন্স তৈরি হওয়ার কারণে এই পিএইচটা কমতে কমতে আলটিমেটলি 4.5 এ এসে থেমে যাবে। এটা নাম হচ্ছে ডিস্টাল এসিডিফিকেশন। তাহলে এখন বলেন তো ডিস্টাল এসিডিফিকেশনের আপনার ইউরিনের পিএইচটা কত হবে? উত্তর হলো 6.8 থেকে 4.5। তাহলে দেখেন আমরা একটু পরেই এটা দেখাবো। তাহলে একটু খেয়াল করেন যে ইউরিনের পিএইচটা 7.4 থেকে 6.8 এ নামলো হচ্ছে প্রক্সিমাল এসিডিফিকেশনে, আর অ্যাসিডিক সাবস্টেন্স অথবা এই অ্যাসিড সাবস্টেন্সগুলো যে তৈরি হলো লুমেনে, যার কারণে পিএইচটা 6.8 থেকে 4.5 এ নেমে আসে। এবং এই ডিস্টাল এসিডিফিকেশনে বাফার হিসেবে কাজ করলো অ্যামোনিয়া বাফার এবং ফসফেট বাফার। এবং মেকানিজমটা কি? হাইড্রোজেন আয়ন সিক্রেশন আর বাইকার্বনেট জেনারেশন। তাহলে এই জেনারেটেড বাইকার্বনেটটা যখন ব্লাডে যাবে, ব্লাডের পিএইচটা কেমন হবে? ব্লাডের পিএইচটা বাড়বে। তাহলে দেখেন ইউরিন অ্যাসিডিফিকেশন হওয়ার কারণে ইউরিন অ্যাসিডিক বাট ব্লাড অ্যালকালাইন। ব্লাডটা কেন অ্যালকালাইন? কারণ প্রক্সিমাল অ্যাসিডিফিকেশনে বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হয়ে ব্লাডে গেল, আর ডিস্টাল অ্যাসিডিফিকেশনে বাইকার্বনেট জেনারেশন হয়েও ব্লাডে চলে গেল। এই জন্য ব্লাড হচ্ছে স্লাইটলি অ্যালকালাইন, ইউরিনটা হচ্ছে অ্যাসিডিক। তাহলে এই ডিস্টাল এসিডিফিকেশনে আমরা কি বলতে পারি না অ্যামোনিয়াম, ডাইহাইড্রোজেন ফসফেট এবং এই যে কিছু ফ্রি হাইড্রোজেন ইউরিন দিয়ে যাবে, এরা হচ্ছে অ্যাসিডিক সাবস্টেন্স? তাহলে আমরা আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েশনে এমসিকিউ এবং ভাইভাতে এগুলো জিজ্ঞেস করা হয়, হোয়াট আর দ্য অ্যাসিডিক সাবস্টেন্স প্রেজেন্ট ইন দ্য ইউরিন? একটা হলো অ্যামোনিয়াম, একটা হচ্ছে ডাইহাইড্রোজেন ফসফেট, একটা হচ্ছে ফ্রি হাইড্রোজেন আয়ন। রেসিডেন্সি এবং ডিপ্লোমা পরীক্ষায় এই কোশ্চেনটা অলরেডি চলে এসেছে, ফলোইং আর দ্য অ্যাসিডিক সাবস্টেন্স প্রেজেন্ট ইন দ্য ইউরিন। তাহলে উত্তর কি? অ্যামোনিয়া কিন্তু অ্যাসিডিক সাবস্টেন্স না, অ্যামোনিয়াম অ্যাসিডিক সাবস্টেন্স। ডাইহাইড্রোজেন ফসফেট অ্যাসিডিক সাবস্টেন্স, ফসফরিক অ্যাসিড কিন্তু অ্যাসিডিক সাবস্টেন্স, ডাইহাইড্রোজেন ফসফেট কিন্তু অ্যাসিডিক সাবস্টেন্স, ফ্রি হাইড্রোজেন আয়ন হচ্ছে অ্যাসিডিক সাবস্টেন্স। ইউরিনে আপনার ফসফরিক অ্যাসিড যায় না, ইউরিনে যায় কি? ডাইহাইড্রোজেন ফসফেট। ক্লিয়ার? তার মানে এখান থেকে এই কোশ্চেনটা আসছে। তার মানে এটা আপনারা এমসিকিউর জন্য খেয়াল করবেন, আন্ডার গ্রাজুয়েটরা ভাইবার জন্য খেয়াল করবেন। তাহলে ডিস্টাল এসিডিফিকেশন সেলিয়েন্ট ফিচারটা কি হলো? ডিস্টাল এসিডিফিকেশন অকার্স ইন ডিস্টাল টিউবুল এন্ড কালেক্টিং ডাক্ট। তাহলে ডিস্টাল এসিডিফিকেশন কমপ্লিট হয় কোথায়? ডিস্টাল এসিডিফিকেশন কমপ্লিট হয় হচ্ছে কালেক্টিং ডাক্টে। আচ্ছা, এখানে বাফার হচ্ছে অ্যামোনিয়া ফসফেট। মেকানিজমটা কি দাঁড়ালো? হাইড্রোজেন আয়ন সিক্রেশন এন্ড বাইকার্বনেট জেনারেশন। মনে পড়ে প্রক্সিমাল এসিডিফিকেশনে আমরা মেকানিজম কি বলেছিলাম? আমরা বলেছিলাম প্রক্সিমাল এসিডিফিকেশনে হাইড্রোজেন আয়ন সিক্রেশন এন্ড বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন। আমরা ডিস্টাল এসিডিফিকেশনে বলতেছি হাইড্রোজেন আয়ন সিক্রেশন এন্ড বাইকার্বনেট জেনারেশন এন্ড প্রোডাকশন অফ অ্যাসিডিক সাবস্টেন্স। আমরা দেখাইছি অ্যাসিডিক সাবস্টেন্স প্রোডাকশন হবে এবং ইউরিনের পিএইচটা 6.8 থেকে 4.5 এ নামবে এবং এই অ্যাসিডিফিকেশনে ইউরিনের পিএইচ 4.5 এর নিচে নামবে না, আর নামবে না। এই জন্য এই 4.5 এই পিএইচটাকে বলা হয় লিমিটিং পিএইচ অফ দ্য ইউরিন। যারা আন্ডার গ্রাজুয়েট আছেন তাদেরকে ভাই আমরা জিজ্ঞেস করি, হোয়াট ইজ দ্য লিমিটিং পিএইচ অফ দ্য ইউরিন? জাস্টিফাই। তাহলে ইউরিনের পিএইচ 4.5 এর নিচে নামবে না। কেন নামবে না? কারণ ডিস্টাল এসিডিফিকেশনে যখন অ্যাসিডোসিস হবে, এই ডিস্টাল এসিডিফিকেশনে মানে আপনার প্রক্সিমাল ডিস্টাল এসিডিফিকেশনে এই হাইড্রোজেন আয়নটা এত বেশি সিক্রেশন হবে, যেখানে লুমেনে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা এত বেশি হবে, এই এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট এই পাম্প দিয়ে হাইড্রোজেন আয়ন সিক্রেশনটা হবে না। আমি সহজ ভাষায় বলি, যদি অ্যাসিডোসিস হয় তখন হাইড্রোজেন আয়ন সিক্রেশনটা বাড়বে, প্রক্সিমাল এসিডিফিকেশন হাইড্রোজেন আয়ন সিক্রেশন বাড়বে, ডিস্টাল এসিডিফিকেশনে এই হাইড্রোজেন আয়ন সিক্রেশনটা বাড়বে। তাহলে এই হাইড্রোজেন আয়ন, এই সিক্রেটেড হাইড্রোজেন আয়নটা লুমেনে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা ধীরে ধীরে বাড়াতে যখন ইউরিনের পিএইচ 4.5, তখন হাইড্রোজেন আয়নের মানে
আপনার গ্লোমেরুলার ফিল্টারটি হাইড্রোজেনের কনসেন্ট্রেশনের গ্রেডিয়েন্ট এত বেশি হবে যে এই প্রোটন পাম্পগুলো বন্ধ হয়ে যাবে, সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সফার বন্ধ হয়ে যাবে, প্রোটন পাম্পটা বন্ধ হয়ে যাবে, হাইড্রোজেন সিক্রেশনটা বন্ধ হয়ে যাবে। তাহলে হাইড্রোজেন আয়ন সিক্রেশন যদি বন্ধ হয়ে যায় তাহলে ইউরিন অ্যাসিডিফিকেশন স্টপ হবে। ক্লিয়ার? এই জন্যই ইউরিনের পিএইচ 4.5 এর নিচে নামে না, এটাকে বলা হয় লিমিটিং পিএইচ অফ দি ইউরিন। ক্লিয়ার? তাহলে আমরা এটা তো আলোচনা করেই ফেলেছি। তাহলে আমরা যদি বলি বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন মেইনলি কোথায় হয়? বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন মেইনলি হয় পিসিটিতে। আর বাইকার্বনেট জেনারেশন মেইনলি কোথায় হয়? টাইপ এ ইন্টারকালেক্টেড সেল অফ দ্য কালেক্টিং ডাক্ট। এটা আন্ডারগ্রাজুয়েটরা ভাইবার জন্য মনে রাখবেন, এবং এফসিএস পার্ট 1 এর সিঙ্গেল বেস্টের জন্য আপনারা যারা পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন নিচ্ছেন তারা এটা অবশ্যই খেয়াল রাখবেন যে বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন মেইনলি হয় পিসিটিতে, আর বাইকার্বনেট জেনারেশন হয় হচ্ছে কালেক্টিং ডাক্টের টাইপ 1 সেলে। আচ্ছা, আমরা ফার্স্ট প্রফেশনাল পরীক্ষা অথবা টার্ম ফাইনালে আন্ডারগ্রাজুয়েটে আমরা জিজ্ঞেস করি এমবিবিএস অথবা বিডিএস কোর্সের স্টুডেন্টদেরকে, হোয়াট ইজ দ্য পিএইচ অফ দ্য ইউরিন? আমার সাজেশন হলো আপনারা ব্লাডের পিএইচটা খেয়াল করবেন, ইউরিনের পিএইচ খেয়াল করবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে গ্যাস্ট্রিক জুসের পিএইচটা খেয়াল করবেন, গ্লোমেরুলার ফিল্টারের পিএইচ খেয়াল করবেন, এগুলো কিন্তু ভাইভায় জিজ্ঞেস করা হয়। তাহলে ব্লাডের পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45, এভারেজ 7.4, প্লাজমার পিএইচও সেম, গ্লোমেরুলার ফিল্টারের পিএইচও সেম। ইউরিনের পিএইচ হচ্ছে 4.5 থেকে 8, এভারেজ হচ্ছে 6.8 অথবা 6, কোন কোন বইয়ে 6 আছে। 4.5 হচ্ছে লিমিটিং পিএইচ, লিমিটিং পিএইচ হচ্ছে 4.5। এখন আসেন আমরা যে বাফার গুলো নিয়ে আলোচনা করলাম, রেনাল সিস্টেমে বাফার কিন্তু তিনটা, একটা হচ্ছে বাইকার্বনেট বাফার, একটা হচ্ছে ফসফেট বাফার, একটা হচ্ছে অ্যামোনিয়া বাফার। বাইকার্বনেট বাফার, ফসফেট বাফার, অ্যামোনিয়া বাফার। এসএকিউতে যারা আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্ট আছেন তাদের একটা রিটেন কোশ্চেন আসে, 2 নম্বরের একটা কোশ্চেন আসে, রাইট অন দ্য রেনাল বাফার, হোয়াট আর দ্য রেনাল বাফার্স, হোয়াট দ্য সাইট অফ রেনাল বাফার। ঠিক আছে, রেনাল বাফার গুলো কোথায় কাজ করে, সাইট অফ অ্যাকশন। এটা এই স্লাইডটা, এই বক্সটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, ভাইবার জন্য ইম্পর্টেন্ট, এবং এই বক্স থেকে অলরেডি এফসিএস পার্ট 1 পরীক্ষায় কোশ্চেন আসছে, কলিং আট দ্য রেনাল বাফার, এবং কোন বাফারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তার মানে বাইকার্বনেট বাফার পিকে ভ্যালুটা যারা পোস্ট গ্রাজুয়েশনের জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা অবশ্যই পিকে ভ্যালুটা পড়বেন, আন্ডারগ্রাজুয়েটদের জন্য অত বেশি ইম্পর্টেন্ট না। তবে যারা ভালো মার্কস পেতে চান এটা জিজ্ঞেস করা হয়, বাইকার্বনেট বাফারের পিকে ভ্যালু 6.1, ফসফেট বাফার হচ্ছে 6.8, অ্যামোনিয়া বাফার হচ্ছে 9। যারা পারবে ভালো তাদের ভাইবার মার্কসটাও ভালো আসবে। এই তিনটা বাফারের মধ্যে অ্যামোনিয়া বাফার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বাফার অফ দ্য কিডনি। তাহলে হোয়াট আর দ্য রোল অফ বাফার? তাহলে একটা আমরা দেখলাম, আমরা একটু আগে দেখলাম যে এই রেনাল বাফার গুলো অ্যাসিডিফিকেশন অফ ইউরিনে হেল্প করলো, বাইকার্বনেট বাফারটা প্রক্সিমাল অ্যাসিডিফিকেশনে, অ্যামোনিয়া এবং ফসফেট বাফারটা হচ্ছে ডিস্টাল অ্যাসিডিফিকেশনে। আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন এই বাফার গুলো করে, প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন অ্যাসিড বেস ব্যালেন্স। অ্যাসিডোসিস এবং অ্যালকালোসিস হলে এই বাফার গুলো অনেক ভালো রোল প্লে করে। আমরা ভাইভাই কোশ্চেন জিজ্ঞেস করি আন্ডারগ্রাজুয়েটদের, আমরা ভাইভাই জিজ্ঞেস করি হোয়াট আর দ্য রেনাল বাফার, রেনাল বাফার, অথবা আমরা বলি হোয়াট আর দ্য ইউরিনারি বাফার, উত্তর কিন্তু একই, বাইকার্বনেট, ফসফেট, অ্যামোনিয়া। এই তিনটার মধ্যে কোনটা মোস্ট ইম্পর্টেন্ট? অ্যামোনিয়া। এটা সিঙ্গেল বেস্ট হিসেবে আসতে পারে। এমসিকিউ দেখেন, একই এমসিকিউ ফার্স্ট প্রপেও আসে, এমডি রেসিডেন্সি এবং এফসিএস পার্ট 1 পরীক্ষাও আসে। খুব একটা মজার বিষয়। যারা এমবিবিএস এর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের যারা যদি কোনো শিক্ষার্থী আজকের ক্লাস করে থাকেন, তারা তো স্বপ্ন দেখেন যে আপনারা এমবিবিএস কমপ্লিট করার পরে আপনারা এফসিএস পার্ট 1 করবেন, এফসিএস কমপ্লিট করবেন, এমডি অথবা এমএস আপনি ডিগ্রিটা নেবেন। আপনারা যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যে টপিকটা পড়তেছেন সেই টপিকটাই কিন্তু আবার আপনাকে মনে রাখতে হবে, আপনাকে আবারও পড়তে হবে, এই পড়া আপনার কিছু ছাড়বে না। যার কারণেই আজকের আমার এই টপিকটা নিয়ে আসা, অ্যাসিড বেস ব্যালেন্স। আপনারা দেখতেই পারতেছেন কি আন্ডার গ্রাজুয়েট কি পোস্ট গ্রাজুয়েট উভয় ক্ষেত্রেই কিন্তু এই টপিকটা দিয়ে কোশ্চেন আসতেছে। তাহলে রেনাল বাফার, বাইকার্বনেট বাফার, ফসফেট বাফার এবং অ্যামোনিয়া বাফার আপনারা সবাই জানেন, আপনারা সেই হিসেবে উত্তরটা দিবেন। সিঙ্গেল বেস্ট হিসেবে যদি আসে, হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রেনাল বাফার, যারা এফসিএস পার্ট 1 পরীক্ষা দিবেন তাদের এই জিনিসগুলো খেয়াল করতে হবে, কোনটা ইম্পর্টেন্ট, কোনটা ফার্স্ট লাইন ডিফেন্স, এইভাবে খেয়াল রাখবেন। তাহলে উত্তর হচ্ছে অ্যামোনিয়া, উত্তর হচ্ছে অ্যামোনিয়া ইজ দ্য ইম্পর্টেন্ট রেনাল বাফার। এখন আসেন এই অ্যাসিড ব্যালেন্স কিডনিটা করতেছে কিভাবে, রেগুলেশন হচ্ছে কিভাবে। তার মানে এতক্ষণ আমরা ইউরিন অ্যাসিডিফিকেশনটা বললাম, কারণ ইউরিন অ্যাসিডিফিকেশনটা না বুঝলে
অ্যাসিড বেস ব্যালেন্সটা আপনি বুঝবেন না। নর্মালটা না বুঝলে আপনি অ্যাবনর্মালটা কখনোই বুঝতে পারবেন না। তার মানে আমরা অ্যাসিড বেস ব্যালেন্স শুরু করার আগে আমি নর্মাল ব্লাড পিএইচটা বলতে চাই। আমাদের নর্মাল ব্লাড পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45, এভারেজ 7.4। তার মানে ব্লাডের পিএইচ হচ্ছে অ্যালকালাইন। নর্মাল ব্লাডের হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন 35 থেকে 35 থেকে 45 ন্যানোমোল পার লিটার, এভারেজ হচ্ছে 40 ন্যানোমোল পার লিটার। এটা ভাইবার কোশ্চেন। আমরা আন্ডার গ্রাজুয়েটদের ভাইবাই জিজ্ঞেস করব ব্লাডের পিএইচ কত, ব্লাডের হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন কত। দেখেন এই ফর্মুলাটা আপনারা সবাই জানেন, আন্ডার গ্রাজুয়েট থেকে পোস্ট গ্রাজুয়েট লেভেল পর্যন্ত সবাই আমরা জানি। পিএইচ এর ডেফিনিশনটা কি? পিএইচ ইজ দ্য নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন when hydrogen ion concentration expressed in moles per liter। তাহলে পিএইচ এর সাথে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শন। তার মানে হাইড্রোজেন আয়ন যদি বাড়ে পিএইচ কমবে, তখন আমরা তাকে বলবো অ্যাসিডোসিস। তাহলে হাইড্রোজেন আয়ন যদি বাড়ে পিএইচ যদি কমে, তখন আমরা তাকে বলবো অ্যাসিডোসিস, ইনভার্সলি প্রপোর্শন। আবার যদি হাইড্রোজেন আয়ন কমে পিএইচ যদি বাড়ে, তাকে আমরা বলবো অ্যালকালোসিস। কিন্তু অ্যাসিডোসিস অ্যালকালোসিসের এই ডেফিনেশন দিলে কিন্তু হবে না। যারা পোস্ট গ্রাজুয়েশনে আসেন তাদের অ্যাসিডোসিস অ্যালকালোসিস এবং আন্ডার গ্রাজুয়েটদের অ্যাসিডোসিস অ্যালকালোসিসের ডেফিনেশন আজকে আমি যেটা কারেক্ট করে দিব সেটাই আপনারা বলার চেষ্টা করবেন। তাহলে দেখেন হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন দেখেন যদি 45 হয়, দেখেন হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন যদি 45 হয়, এই 45টা যদি এখানে যদি বসাই, তাহলে লগারিদমিক স্কেলে পিএইচ এর মান হবে 7.35। তাহলে হাইড্রোজেন আয়ন যখন 45 তখন পিএইচ 7.35, হাইড্রোজেন আয়ন যখন 40 তখন পিএইচ 7.4, হাইড্রোজেন আয়ন যখন 35 তখন পিএইচ কত? 7.4। তার মানে দেখেন হাইড্রোজেন আয়ন আর পিএইচ ইনভার্সলি রিলেটেড। যখন হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটা আপার লিমিট তখন পিএইচটা লোয়ার লিমিট, যখন হাইড্রোজেন কনসেন্ট্রেশন লোয়ার লিমিট তখন পিএইচটা হচ্ছে আপার লিমিট। তাহলে এখন বলেন তো পিএইচ মানে কি, অ্যাসিডোসিস মানে কি? অ্যাসিডোসিস মানে পিএইচ কম। এইটা বললে কিন্তু আমরা ভাই আপনাকে পাস করাবো না। অ্যাসিডোসিস মানে পিএইচ ডিক্রিজ, কত ডিক্রিজ সেটা বলতে হবে। তাহলে অ্যাসিডোসিস পিএইচ when pH less than 7.35, মানে পিএইচ এর নরমাল রেঞ্জ কত? 7.35 থেকে 7.45। তাহলে নরমাল লোয়ার যে নরমালের যে লোয়ার লিমিট, এই লোয়ার লিমিটের যদি কম হয় পিএইচ, তখন তাকে আমরা বলবো অ্যাসিডোসিস। তখন হাইড্রোজেনের কনসেন্ট্রেশন কত হবে? নরমালের থেকে বেশি। তাহলে দেখেন পিএইচ 7.35 থেকে 7.35, তখন হাইড্রোজেন আয়ন 45। যদি পিএইচটা 7.35 এর কম হয়, তাহলে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটা আরো বাড়বে, তখন 45 এর বেশি হবে, তাকে আমরা বলবো অ্যাসিডোসিস। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস এবং রেসপিরেটরি অ্যাসিডোসিস দুটার ক্ষেত্রেই পিএইচ 7.35 এর কম হবে, হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন 45 এর বেশি হবে। তাহলে ডিয়ার স্টুডেন্ট একটু খেয়াল করেন, যখন হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন 35 থেকে 45 এর মধ্যে, তখন হাইড্রোজেন আয়ন সিক্রেশনটা নরমাল। কিন্তু হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটা ব্লাডে যদি 45 এর বেশি হয়, তাহলে এই অতিরিক্ত হাইড্রোজেন আয়নটাকে আমাকে কিডনি দিয়ে বের করে দিতে হবে। সৃষ্টিকর্তা কিডনি নামক একটা অর্গান দিয়েছেন যে হাইড্রোজেন আয়ন সিক্রেশনটা কখনো বাড়াই দিবে, কখনো কমাই দিবে। তাহলে এখন আমাকে একটা কথা বলেন, অ্যাসিডোসিসে ব্লাডে হাইড্রোজেন আয়ন যদি 45 এর বেশি হয়, তাহলে কিডনি হাইড্রোজেন আয়ন সিক্রেশনটা বাড়াবে না কমাবে? ডেফিনেটলি বাড়াবে। হাইড্রোজেন আয়ন সিক্রেশনটা যদি বাড়ায়, তাহলে ব্লাডের হাইড্রোজেন আয়নটা কমতে থাকবে। কমে যখন হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটা নরমালে আসবে, তখন কিডনিতে রেনাল টিউবুলার হাইড্রোজেন আয়ন সিক্রেশনটাও নরমাল হবে। এখন আসেন অ্যালকালোসিস। অ্যালকালোসিসের পিএইচটা বাড়ে। আমরা যদি ভাইবাই, আপনারা যারা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট আছেন, শিক্ষার্থী আছেন, তারা যদি বলেন যে অ্যালকালোসিস মে বি ডিফাইন্ড অ্যাজ ইনক্রিজ পিএইচ বলে শেষ করে দিলেন, তাহলে কিন্তু ভাইবা কমপ্লিট হলো না। আপনার ভাইবাটা কমপ্লিট হবে, আপনি ভালো নাম্বার পাবেন তখনই যখন বলবেন যে অ্যালকালোসিস মে বি ডিফাইন্ড অ্যাজ when blood pH increase normal level অথবা pH greater than 7.45, তখন তাকে আমরা বলবো অ্যালকালোসিস। তাহলে অ্যালকালোসিসের পিএইচ যদি 7.45 এর বেশি হয়, তাহলে হাইড্রোজেন কনসেন্ট্রেশন নরমালের থেকে কম হবে, মানে 35 এর থেকে কমে আসবে। তাহলে এখন একটা খেয়াল করেন, অ্যালকালোসিসের পিএইচ বেশি, হাইড্রোজেন কনসেন্ট্রেশন নরমালের থেকে কম, তাহলে যখন অ্যালকালোসিস হবে, মেটাবলিক অ্যালকালোসিস অথবা রেসপিরেটরি অ্যালকালোসিস, যে ঘটনাই ঘটুক না কেন, তখন ব্লাডের পিএইচটা বেশি, ব্লাডের হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটা কম। তার মানে ব্লাডে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন যদি কম হয়, কিডনি
হাইড্রোজেন সিক্রেশনটাও কমাই দিবে, আর নরমাল থাকবে না। তাহলে অ্যালকালোসিসে ব্লাডে হাইড্রোজেন কনসেন্ট্রেশন কম, সো রেনাল টিউবুলার হাইড্রোজেন সিক্রেশনও কম। জাস্ট এই কথাটা আপনারা খেয়াল রাখবেন। তাহলে এখন আসেন, অ্যাসিডোসিস দুই ধরনের, মেটাবলিক অ্যাসিডোসিস এন্ড রেসপিরেটরি অ্যাসিডোসিস। পিএইচ দুটার ক্ষেত্রেই 7.35 এর কম, হাইড্রোজেন 45 এর বেশি। তাহলে এখন বলেন তো, মেটাবলিক অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিসে রেনাল টিউবুলার হাইড্রোজেন সিক্রেশনটা কি হবে? রেনাল টিউবুলার হাইড্রোজেন সিক্রেশনটা বাড়বে। আর হাইড্রোজেন সিক্রেশন বাড়লে বাইকার্বনেট রিঅ্যাবজর্পশনটা কি হবে? বাইকার্বনেট রিঅ্যাবজর্পশনটাও বাড়বে। বাইকার্বনেট জেনারেশনটা কি হবে? বাইকার্বনেট জেনারেশনটাও বাড়বে। তাহলে একটু খেয়াল করেন, দেখেন প্রক্সিমাল অ্যাসিডিফিকেশনে আমরা বলছি হাইড্রোজেন সিক্রেশন হয়, বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হয়। তাহলে যখন অ্যাসিডোসিস হবে, অ্যাসিডোসিসে হাইড্রোজেন ব্লাডে হাইড্রোজেন কনসেন্ট্রেশনটা বেশি, তার মানে এই হাইড্রোজেন সিক্রেশনটা বাড়বে, বাড়ার কারণে বাইকার্বনেট রিঅ্যাবজর্পশনটাও বাড়বে। তার মানে প্রক্সিমাল অ্যাসিডিফিকেশনটা ইনক্রিজ। এখন আসেন, হাইড্রোজেন সিক্রেশনটা অ্যাসিডোসিসে হাইড্রোজেন সিক্রেশনটাও বাড়বে, বাইকার্বনেট জেনারেশনটা বাড়বে, বাইকার্বনেটটা ব্লাডে চলে যাবে, আর এই অ্যাসিডিক সাবস্টেন্সটা প্রোডাকশনটাও বাড়বে। তার মানে আমরা কি বলতে পারি, অ্যাসিডোসিস ডিউ টু এনি কজ, ইট মে বি মেটাবলিক, ইট মে বি রেসপিরেটরি। মেটাবলিক অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস, দুই অ্যাসিডোসিসে নরমাল যে ইউরিন অ্যাসিডিফিকেশন, এই নরমাল ইউরিন অ্যাসিডিফিকেশনটা এক্সাজারেটেড হবে। প্রক্সিমাল অ্যাসিডিফিকেশনটা বাড়বে, ডিস্টাল অ্যাসিডিফিকেশনটা বাড়বে। একটু আগে আমি বলেছি প্রক্সিমাল অ্যাসিডিফিকেশনের মেকানিজম হলো হাইড্রোজেন সিক্রেশন, হাইড্রোজেন সিক্রেশন, হাইড্রোজেন সিক্রেশন, বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন। তাহলে অ্যাসিডোসিস হলে হাইড্রোজেন সিক্রেশনও বাড়বে, বাইকার্বনেট রিঅ্যাবজর্পশনটাও বাড়বে। আর ডিস্টাল অ্যাসিডিফিকেশন অ্যাসিডোসিসে বাড়বে, মানে কি হাইড্রোজেন সিক্রেশনও বাড়বে, বাইকার্বনেট জেনারেশনটা বাড়বে, এবং জেনারেটেড বাইকার্বনেটটা ব্লাডে চলে যাবে। এবং হাইড্রোজেন সিক্রেশনটা বাড়ার কারণে অ্যাসিডিক সাবস্টেন্স প্রোডাকশনটাও বেড়ে যাবে। নরমালি অ্যাসিডিক সাবস্টেন্স তৈরি হয়, অ্যাসিডোসিসে এই অ্যাসিডিক সাবস্টেন্স প্রোডাকশনটাও বেড়ে যাবে। তাহলে একটু খেয়াল করেন, ইউরিনটা নরমাল যে অ্যাসিডিক থাকে, অ্যাসিডোসিস হলে ইউরিনটা মোর অ্যাসিডিক হবে। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিসে ইউরিন কেমন হবে? মেটাবলিক অ্যাসিডোসিসে ইউরিন মোর অ্যাসিডিক। রেসপিরেটরি অ্যাসিডোসিসে ইউরিন কেমন হবে? রেসপিরেটরি অ্যাসিডোসিসে ইউরিন মোর অ্যাসিডিক। তাহলে এই কথাগুলো ডিয়ার স্টুডেন্ট আপনারা খেয়াল রাখবেন। তার মানে আপনারা খেয়াল রাখবেন, নরমাল ইউরিন অ্যাসিডিফিকেশন, প্রক্সিমাল অ্যাসিডিফিকেশন, ডিস্টাল অ্যাসিডিফিকেশন, অ্যাসিডোসিসের সময় দুই অ্যাসিডিফিকেশনই বেড়ে যাবে। তার মানে প্রক্সিমাল অ্যাসিডিফিকেশন বাড়া মানে কি? হাইড্রোজেন সিক্রেশন বাড়া, বাইকার্বনেট রিঅ্যাবজর্পশনটা বাড়া। ডিস্টাল অ্যাসিডিফিকেশন বাড়া মানে কি? হাইড্রোজেন সিক্রেশন বাড়া, বাইকার্বনেট জেনারেশনটা বাড়া, এবং বাইকার্বনেটটা ব্লাডে চলে যাবে, এবং অ্যাসিডিক সাবস্টেন্স প্রোডাকশনটাও বাড়া। আর অ্যাসিডিক সাবস্টেন্স প্রোডাকশনটা বাড়ার কারণে ইউরিনটা আরো বেশি অ্যাসিডিক হবে। তাহলে এখন একটু খেয়াল করেন তো, অ্যাসিডোসিসে ব্লাডের পিএইচটা কমে গেছে। তাহলে ব্লাডের পিএইচটা কমে গেছে, তাহলে অ্যাসিডোসিস কারেকশন করতে গেলে ব্লাডের পিএইচটা কমা থেকে ধীরে ধীরে বাড়ায় 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 আমাকে নরমালে নিয়ে আসতে হবে। তাহলে এখন দেখেন, অ্যাসিডোসিসে আমরা দেখলাম যে প্রক্সিমাল অ্যাসিডিফিকেশনে বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হয়ে ব্লাডে আসলো, আর ডিস্টাল অ্যাসিডিফিকেশনে বাইকার্বনেট জেনারেশন হয়ে জেনারেটেড বাইকার্বনেটটা ব্লাডে আসলো। নরমালি বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন জেনারেশন হয়ে ব্লাডে আসে, অ্যাসিডোসিসে এই বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন এবং জেনারেশন হওয়ার রেটটা নরমালের থেকে বেশি। তাহলে এই কম্বাইন্ডলি এই বাইকার্বনেট, জেনারেটেড বাইকার্বনেট এবং রিঅ্যাবজর্বড বাইকার্বনেটটা ব্লাডে যদি বেশি বেশি আসে, বাইকার্বনেটটা হচ্ছে অ্যালকালাইন সাবস্টেন্স, তাহলে ব্লাডের পিএইচটা ধীরে ধীরে বাড়া শুরু হবে না ডিয়ার স্টুডেন্ট? তাহলে অ্যাসিডোসিসে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, অ্যাসিডোসিসে পিএইচ কম, পিএইচটা বাড়াতে হবে। পিএইচ বাড়ানোর রাস্তা হলো, একমাত্র অর্গান হলো, মেইন অর্গান হলো কিডনি, এবং কিডনি এই অ্যাসিডোসিসের সময় বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন এবং জেনারেশন করার মাধ্যমে ব্লাডের বাইকার্বনেটটা ধীরে ধীরে বাড়াবে। ব্লাডের বাইকার্বনেটটা বাড়লে পিএইচটা ধীরে ধীরে কমা থেকে বাড়ে বাড়ে যখন নরমাল হবে, অ্যাসিডোসিস কারেকশন হয়ে যাবে। তার মানে আপনারা একটু খেয়াল করুন তো, আমরা আমাদের ক্লাসের শুরুতে আমরা বলেছিলাম কিডনি রেগুলেটস অ্যাসিড বেস ব্যালেন্স বাই 3 ফান্ডামেন্টাল মেকানিজম: হাইড্রোজেন সিক্রেশন, রিঅ্যাবজর্পশন অফ বাইকার্বনেট, জেনারেশন অফ বাইকার্বনেট। তাহলে অ্যাসিডোসিস হলে তাহলে কিডনি কি করবে? যদি আমরা সামারি করি, হাইড্রোজেন সিক্রেশন বাড়াবে, রিঅ্যাবজর্পশন বাড়াবে, জেনারেশন বাড়াবে। তাহলে দেখেন, এই বাইকার্বনেট, ফিল্টার্ড বাইকার্বনেট, জেনারেটেড বাইকার্বনেটটা যখন ব্লাডে যাবে, এটা হচ্ছে অ্যালকালাইন সাবস্টেন্স বাইকার্বনেট, এই অ্যালকালাইন লোডটা যখন ব্লাডে যাবে, তখন ব্লাডের পিএইচটা কমা থেকে ধীরে ধীরে বেড়ে বেড়ে কারেকশন হয়ে যাবে, অ্যাসিডোসিস কারেকশন হবে। তার মানে আপনারা খেয়াল রাখবেন,
অ্যাসিডোসিস কিডনি রেগুলেট করবে বাই হাইড্রোজেন ইনক্রিজ বাই হাইড্রোজেন সিক্রেশন, বাইকার্বনেট জেনারেশন, বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন করার মাধ্যমে। তাহলে আমরা অ্যাসিডোসিস দুই ধরনের আমরা বলি, একটা হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস, একটা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস। রেসপিরেটরি অ্যাসিডোসিস ইজ কম্পেনসেটেড বাই কিডনি। কিভাবে কম্পেনসেশন কি, কারেকশন কি, এগুলো আমরা নেক্সট ক্লাসে অ্যাসিড বেস ডিসঅর্ডারের উপর আমি ইনশাআল্লাহ একটা ক্লাস নেব। অ্যাসিড বেস ডিসঅর্ডারে আমরা এই কথাগুলো আলোচনা করব। এখানে শুধু একটা কথা খেয়াল রাখেন যে অ্যাসিডোসিস আমরা বললাম যে অ্যাসিডোসিস কিডনি রেগুলেট করে, রেসপিরেটরি অ্যাসিডোসিস কিডনি কম্পেনসেট করে, আর মেটাবলিক অ্যাসিডোসিস কিডনি কি করে, কারেকশন করে। তাহলে পরীক্ষা যদি আমরা জিজ্ঞেস করি আন্ডার গ্রাজুয়েটদের রেসপিরেটরি অ্যাসিডোসিস কম্পেনসেশন করে কোন অর্গান, তখন তোমরা বলবা যে স্যার লাংস অথবা রেসপিরেটরি সিস্টেম। যদি বলা হয় মেটাবলিক অ্যাসিডোসিস কারেকশন করে কোন অর্গান, তাহলে উত্তর বলবা যে মেটাবলিক অ্যাসিডোসিস ইজ কারেক্টেড বাই কিডনি। এটা আপনাদের এমসিকিউ হিসেবে আসতে পারে, এবং যারা রেসিডেন্সি পাঠানোর জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রেও এই কোশ্চেনটা আসতে পারে। তাহলে আমরা কি বলতে পারি না অ্যাসিডোসিসে হাইড্রোজেন আয়ন সিক্রেশন বাড়বে, বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন কমপ্লিট হবে, বাইকার্বনেট জেনারেশনটা বাড়বে, অ্যাসিডিক সাবস্টেন্স প্রোডাকশনটাও বাড়বে, ইউরিনটা বেশি অ্যাসিডিক হবে। তাহলে রেসপিরেটরি অ্যাসিডোসিস যখন হবে কিডনি এই পাঁচটা মেকানিজমের মাধ্যমে অ্যাসিডোসিসকে কম্পেনসেশন করবে। যদি মেটাবলিক অ্যাসিডোসিস হয় কিডনি এই পাঁচটা মেকানিজমের মাধ্যমে মেটাবলিক অ্যাসিডোসিস কারেকশন হবে। এই জিনিসটা যদি আপনাদের ক্লিয়ার হয় আমরা অ্যাসিড বেস পড়ানোর সময়, তখন আপনারা খুব সুন্দর ভাবে বুঝতে পারবেন। আন্ডার গ্রাজুয়েটরা খেয়াল রাখবেন, রেসপিরেটরি অ্যাসিডোসিস ইজ কম্পেনসেটেড বাই কিডনি, মেটাবলিক অ্যাসিডোসিস ইজ কারেক্টেড বাই দ্য কিডনি। দুইটা কথা কম্পেনসেশন এবং কারেকশন কথাটা খেয়াল রাখবেন। এবং পোস্ট গ্রাজুয়েটের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে এই কথাগুলো আপনি খেয়াল রাখবেন। তাহলে অ্যাসিডোসিস হলে এই ঘটনাটা ঘটে। এখন আসেন অ্যালকালোসিস। অ্যালকালোসিস আবার দুই ধরনের, একটা হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস, একটা রেসপিরেটরি অ্যালকালোসিস। অ্যালকালোসিসে পিএইচ বাড়বে, কত বাড়বে, 7.45 এর বেশি হবে। তখন হাইড্রোজেন কনসেন্ট্রেশন ব্লাডে নরমাল লোয়ার লিমিট যে 35, এই 35 এর থেকে কম হবে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে একটু বলেন তো অ্যালকালোসিসে ব্লাডের পিএইচটা বেশি, ব্লাডের হাইড্রোজেন কনসেন্ট্রেশনটা কম, তাহলে রেনাল টিউবুলার সিক্রেশন কি নরমাল থাকবে নাকি কমে যাবে? সবাই বলবেন যেহেতু ব্লাডে কম, সিক্রেশন কম। কারণ হাইড্রোজেন সিক্রেশন হলে, হাইড্রোজেন সিক্রেশন যদি নরমালও থাকে তাহলে ব্লাডের হাইড্রোজেন কনসেন্ট্রেশনটা আরো বেশি কমে যাবে, পিএইচটা আরো বেশি বাড়বে, অ্যালকালোসিস এক্সাজারেটেড হবে। তাহলে ডিয়ার স্টুডেন্ট, এই ছবিটা আপনার প্রক্সিমাল অ্যাসিডিফিকেশন আপনারা পড়েছেন, দেখেন প্রক্সিমাল অ্যাসিডিফিকেশন বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন মেকানিজম, হাইড্রোজেন সিক্রেশন হয়, বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হয়, দিস ইজ দ্য প্রক্সিমাল অ্যাসিডিফিকেশন। অ্যালকালোসিসে আমরা বলেছি অ্যালকালোসিসে ব্লাডে হাইড্রোজেন কনসেন্ট্রেশন কম হওয়ার কারণে রেনাল টিউবুলার হাইড্রোজেন সিক্রেশনটা কমে যাবে। তাহলে হাইড্রোজেন সিক্রেশনটা পিসিডিতে 85% হওয়ার কথা ছিল, সেখানে হচ্ছে 10%। তাহলে হাইড্রোজেন সিক্রেশন যদি কম হয় তাহলে বাইকার্বনেট রিঅ্যাবজর্পশনটাও কম হবে। কারণ আমরা বলছি একটা হাইড্রোজেন সিক্রেশন হলে একটা বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হয়ে ব্লাডে যায়। যদি হাইড্রোজেন সিক্রেশন কমে যায় তাহলে বাইকার্বনেট রিঅ্যাবজর্পশনও কমে যাবে। তাহলে ফিল্টার্ড বাইকার্বনেটটা রিঅ্যাবজর্পশন যদি হতে না পারে, আনরিঅ্যাবজর্ব বাইকার্বনেটটা ইউরিন দিয়ে বের হয়ে যাবে। তাহলে ইউরিন দিয়ে যখন এই বাইকার্বনেটটা এক্সক্রিশন হবে, ইউরিন দিয়ে বাইকার্বনেটটা যখন পাস করবে তখন ইউরিনটা কেমন হবে? ইউরিনটা অ্যালকালাইন হবে। তাহলে ডিয়ার স্টুডেন্ট মনে রাখবেন, ডিউরিং অ্যালকালোসিস প্রক্সিমাল অ্যাসিডিফিকেশন ডিক্রিজ, তার মানে দ্যাট মিন্স হাইড্রোজেন সিক্রেশন ডিক্রিজ, বাইকার্বনেট আয়ন ডিক্রিজ, রিঅ্যাবজর্পশনটাও ডিক্রিজ। তাহলে বাইকার্বনেট আয়ন যদি রিঅ্যাবজর্পশন কমে যায় তাহলে ইউরিন দিয়ে বাইকার্বনেটটা এক্সক্রিশনটা বেড়ে যাবে, ইউরিন দিয়ে বাইকার্বনেটটা পাস করবে, ইউরিনটা আর অ্যাসিডিক থাকবে না, ইউরিনটা হয়ে যাবে অ্যালকালাইন। তাহলে এখন বলেন অ্যালকালোসিস ডিউ টু এনি কজ ইউরিন কেমন হবে? অ্যালকালোসিস ডিউ টু এনি কজ ইউরিন অ্যালকালাইন। অ্যাসিডোসিস ডিউ টু এনি কজ ইউরিনটা কেমন হবে? অ্যাসিডোসিস ডিউ টু এনি কজ ইউরিনটা হাইলি অ্যাসিডিক হবে। তাহলে অ্যালকালোসিসে কেন ইউরিন অ্যালকালাইন হবে? ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা? যারা রেসিডেন্সি পরীক্ষা দিয়েছেন একবার দুইবার, তারা আপনার কোশ্চেন দেখেছেন যে হাইপার ভেন্টিলেশন দিয়ে একটা কোশ্চেন এসেছিল। তাহলে হাইপার ভেন্টিলেশনে আপনারা জানেন হাইপার ভেন্টিলেশনে রেসপিরেটরি অ্যালকালোসিস হয়। তাহলে রেসপিরেটরি অ্যালকালোসিসে হাইপার ভেন্টিলেশনের একটা স্টেম যদি থাকে অ্যালকালাইন ইউরিন, তাহলে উত্তর কি দিবেন? আপনারা সবাই দিবেন ট্রু। কারণ হাইপার ভেন্টিলেশনে রেসপিরেটরি অ্যালকালোসিস হয়, রেসপিরেটরি অ্যালকালোসিসে হাইড্রোজেন সিক্রেশনটা কমে,
বাইকার্বন আয়ন রিঅ্যাবজর্পশনটা কমে, ইউরিন দিয়ে বাইকার্বনটা পাস হওয়ার কারণে ইউরিনটা অ্যালকালাইন হয়। ক্লিয়ার? তাহলে পারসিস্টেন্ট ভমিটিং এ ইনিশিয়ালি ইউরিন অ্যালকালাইন হয়। কেন ইউরিন অ্যালকালাইন হয়? কারণ পারসিস্টেন্ট ভমিটিং এ অ্যালকালোসিস হয়, এবং অ্যালকালোসিস হওয়ার কারণে এই বাইকার্বনটা সবগুলো রিঅ্যাবজর্পশন হতে পারে না, বাইকার্বনটা ইউরিন দিয়ে বের হয়ে যায়, ইউরিনটা অ্যালকালাইন হয়। সোজা কথা খেয়াল রাখবেন, ভিতরে যদি অ্যাসিডোসিস হয় ইউরিন অ্যাসিডিক, ভিতরে যদি অ্যালকালোসিস হয় ইউরিন অ্যালকালাইন। অ্যাসিডোসিস ইউরিন অ্যাসিডিক, অ্যালকালোসিস ইউরিন অ্যালকালাইন। এখন আপনি মিলাবেন। তাহলে এখন বলেন তো, যদি হাইপারক্যাপনিয়া হয়, হাইপারক্যাপনিয়া এফসিএস পার্ট 1 রেসিডেন্সি পরীক্ষায় আসে, হাইপারক্যাপনিয়া ইজ অ্যাসোসিয়েটেড উইথ, তাহলে এখন বলেন তো হাইপারক্যাপনিয়াতে ইউরিনটা কেমন হবে? তাহলে হাইপারক্যাপনিয়াতে কার্বন ডাই অক্সাইড রিটেনশন হবে, হাইপারক্যাপনিয়াতে রেসপিরেটরি অ্যাসিডোসিস হবে, তাহলে ইউরিন হবে অ্যাসিডিক। যদি বলা হয় হাইপার ভেন্টিলেশন ইউরিন কেমন? হাইপার ভেন্টিলেশনে রেসপিরেটরি অ্যালকালোসিস, ইউরিন অ্যালকালাইন। যদি বলা হয় সিভিয়ার ডায়রিয়াতে ইউরিন কেমন হবে? সিভিয়ার ডায়রিয়াতে মেটাবলিক অ্যাসিডোসিস, ইউরিন অ্যাসিডিক। ফর্মুলা খুব সহজ, খুব সহজে আপনি এক লাইনে একটা কথা খেয়াল রাখবেন, অ্যাসিডোসিস হলে ইউরিন অ্যাসিডিক, অ্যালকালোসিস হলে ইউরিন অ্যালকালাইন। শেষ, ফিনিশ। তাহলে একটু খেয়াল করেন, আমরা অ্যালকালোসিসে আমরা যে কথাটা বুঝলাম যে প্রক্সিমাল অ্যাসিডিফিকেশনটা ডিক্রিজ হবে। ডিস্টাল অ্যাসিডিফিকেশন ইন অ্যালকালোসিস, ডিস্টাল অ্যাসিডিফিকেশনটা কমে যেতে যেতে স্টপ হয়ে যাবে। তার মানে আপনারা খেয়াল রাখবেন, অ্যালকালোসিস ডিউ টু এনি কজ, ডিস্টাল অ্যাসিডিফিকেশনটা স্টপ। তার মানে ডিস্টাল অ্যাসিডিফিকেশন স্টপ মানে কি? হাইড্রোজেন আয়ন সিক্রেশন হবে না, বাইকার্বন জেনারেশন হবে না, অ্যাসিডিক সাবস্টেন্স প্রোডাকশন হবে না। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, কিডনি রেগুলেটস অ্যালকালোসিস কিভাবে? হাইড্রোজেন আয়ন সিক্রেশন কমে গেছে, বাইকার্বন রিঅ্যাবজর্পশন কমে গেছে, বাইকার্বন রিঅ্যাবজর্পশন কমে যাওয়ার কারণে রেনাল মানে ইউরিন দিয়ে বাইকার্বন এক্সক্রিশনটা বেড়ে গেছে, যার কারণে ইউরিনটা অ্যালকালাইন হয়ে গেল, যে কথাটা আমরা বলে ফেলেছি, নো জেনারেশন অফ বাইকার্বন। তার মানে ডিস্টাল অ্যাসিডিফিকেশন স্টপ। ডিয়ার স্টুডেন্ট, এই কথাটা খেয়াল রাখবেন, অ্যালকালোসিসে প্রক্সিমাল অ্যাসিডিফিকেশন ডিক্রিজ। প্রক্সিমাল অ্যাসিড ডিক্রিজ মানে কি? হাইড্রোজেন সিক্রেশন কমে যাবে, বাইকার্বন রিঅ্যাবজর্পশন কমে যাবে, এটা হচ্ছে প্রক্সিমাল অ্যাসিডিফিকেশন। ডিস্টাল অ্যাসিডিফিকেশন স্টপ, তার মানে বাইকার্বন জেনারেশনটা হবে না, ইউরিন বিকামস অ্যালকালাইন। তাহলে অ্যালকালোসিস দুই ধরনের, একটা হচ্ছে রেসপিরেটরি অ্যালকালোসিস, একটা হলো মেটাবলিক অ্যালকালোসিস। ঠিক আগের মতোই, অ্যাসিডোসিসের মতোই, রেসপিরেটরি অ্যালকালোসিস ইজ কম্পেনসেটেড বাই কিডনি, মেটাবলিক অ্যালকালোসিস ইজ কারেক্টেড বাই দ্য কিডনি। এটা ভাইবার জন্য এবং রিটেনের জন্য দুইটার ক্ষেত্রেই আমাদের খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখবেন। রেসপিরেটরি অ্যালকালোসিস কম্পেনসেটেড হয় কিডনির মাধ্যমে, মেটাবলিক অ্যালকালোসিস কারেক্টেড হয় কিডনির মাধ্যমে। কিভাবে হবে দেখেন, ডিক্রিজ হাইড্রোজেন আয়ন সিক্রেশন, ডিক্রিজ বাইকার্বন রিঅ্যাবজর্পশন, বাইকার্বন রিঅ্যাবজর্পশন কমে গেলে এক্সক্রিশনটা বেড়ে যাবে, জেনারেশন হবে না, ইউরিন বিকামস অ্যালকালাইন। ইউরিনটা কেন অ্যালকালাইন হবে? কারণ বাইকার্বনটা ইউরিন দিয়ে এক্সক্রিশনটা বেড়ে যাওয়ার কারণে ইউরিনটা অ্যালকালাইন হবে। তার মানে দেখেন, যদি পরীক্ষায় আসে রেসপিরেটরি অ্যাসিডোসিস ইজ কম্পেনসেটেড বাই, 5টা স্টেম দিল, তাহলে আপনি দেখে দেখে বুঝে বুঝে আপনি উত্তর করবেন। যদি বলা হয় মেটাবলিক অ্যালকালোসিস ইজ কারেক্টেড বাই দ্য কিডনি বাই দ্য ফলোইং মেকানিজম, এই 5টা মেকানিজম। তাহলে আমরা একটু সামারি করি, কিডনি রেগুলেটস অ্যাসিড বেস ব্যালেন্স। যদি রিটেন কোশ্চেন আসে ফার্স্ট প্রফে, আমি আন্ডারগ্রাজুয়েটদের বলি, যদি রিটেন কোশ্চেন আসে তাহলে জাস্ট আপনি এই স্লাইডের কথাগুলো আপনি দিবেন, একপাশে অ্যাসিডোসিস লিখবেন, একপাশে অ্যালকালোসিস লিখবেন, বেশি কথা লেখার দরকার নেই, আপনার 5 নম্বরের জন্য বেশি ডিটেলস লেখার দরকার নেই। তাহলে দেখেন, অ্যাসিডোসিস হলে কিডনি কি করবে? হাইড্রোজেন সিক্রেশন বাড়াবে, বাইকার্বন রিঅ্যাবজর্পশনটা কমপ্লিট হবে, বাইকার্বন জেনারেশনটা বেড়ে যাবে, জেনারেশন অফ নিউ বাইকার্বনটা বাড়বে, অ্যাসিডিক সাবস্টেন্স প্রোডাকশনটা বাড়বে, ইউরিনটা অ্যাসিডিক হবে, হাইলি অ্যাসিডিক হবে। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস, দুই অ্যাসিডোসিসে কিডনি এই মেকানিজমের মাধ্যমে অ্যাসিডোসিসটা কম্পেনসেশন কারেকশন করবে। এখন আসেন অ্যালকালোসিস হলে কি হবে? অ্যালকালোসিস হলে জাস্ট উল্টা, অ্যাসিডোসিসের জাস্ট উল্টা। এখানে অ্যাসিডোসিসে হাইড্রোজেন সিক্রেশনটা বাড়ছে, অ্যালকালোসিসে হাইড্রোজেন সিক্রেশনটা কমছে। অ্যাসিডোসিসে কমপ্লিট রিঅ্যাবজর্পশন হয়েছে, অ্যালকালোসিসে বাইকার্বন রিঅ্যাবজর্পশনটা কমে গেছে। তাহলে বাইকার্বন রিঅ্যাবজর্পশন যদি কমে যায়, ইউরিন দিয়ে বাইকার্বনটা বের হয়ে যাবে, এক্সক্রিশন অফ বাইকার্বনটা বেড়ে যাবে, ইউরিন দিয়ে বাইকার্বনটা বের হয়ে যাওয়ার কারণে ইউরিনটা অ্যালকালাইন হয়ে যাবে, বাইকার্বন জেনারেশনটা হবে না, ইউরিন বিকামস অ্যালকালাইন। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আপনারা খেয়াল রাখবেন যে হাইড্রোজেন আয়ন সিক্রেশন আর বাইকার্বন রিঅ্যাবজর্পশন কমপ্লিট হয় প্রক্সিমাল অ্যাসিডিফিকেশনে, তার মানে
অ্যাসিডোসিসে প্রক্সিমাল অ্যাসিডিফিকেশন ইনক্রিজ। অ্যালকালোসিসে দেখেন হাইড্রোজেন সিক্রেশন এবং বাইকার্বনেট রিঅ্যাবজর্পশনটা হয় প্রক্সিমাল অ্যাসিডিফিকেশনে, অ্যালকালোসিসে প্রক্সিমাল অ্যাসিডিফিকেশনটা ডিক্রিজ। তাহলে অ্যাসিডোসিসে প্রক্সিমাল অ্যাসিডিফিকেশন প্রথম দুইটা ইনক্রিজ, এখানেও প্রথম দুইটা ডিক্রিজ। প্রক্সিমাল অ্যাসিডিফিকেশন ইনক্রিজ, ডিস্টাল অ্যাসিডিফিকেশন ডিক্রিজ। এখন আসেন ডিস্টাল অ্যাসিডিফিকেশন। ডিস্টাল অ্যাসিডিফিকেশনে কি হয়? বাইকার্বনেট জেনারেশন হয়। অ্যাসিডোসিসে বাইকার্বনেট জেনারেশনটা ইনক্রিজ, তার মানে ডিস্টাল অ্যাসিডিফিকেশন ইনক্রিজ এবং অ্যাসিডিক সাবস্টেন্স প্রোডাকশনটা ইনক্রিজ। এই দুইটা হচ্ছে ডিস্টাল অ্যাসিডিফিকেশন। কিন্তু অ্যালকালোসিসে ডিস্টাল অ্যাসিডিফিকেশন হবে না, বাইকার্বনেট জেনারেশনটা স্টপ। ইউরিন এখানে অ্যাসিডিক, ইউরিন এখানে অ্যালকালাইন। আমার মনে হয় আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে বিষয়টা। তাহলে আমরা ক্লাসের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি ডিয়ার স্টুডেন্ট। তাহলে কিডনি কিভাবে অ্যাসিড বেস ব্যালেন্স করলো তার ফান্ডামেন্টাল মেকানিজম আমরা তিনটা কথায় আমরা শেষ করতে পারি। একটা হলো কিডনি রেগুলেটস অ্যাসিড বেস ব্যালেন্স বাই থ্রি ফান্ডামেন্টাল মেকানিজম। নাম্বার 1 হাইড্রোজেন সিক্রেশন, নাম্বার 2 রিঅ্যাবজর্পশন অফ ফিল্টার্ড বাইকার্বনেট, নাম্বার 3 জেনারেশন অফ নিউ বাইকার্বনেট। ক্লিয়ার? ফার্স্ট প্রফেস এসএকিউ একটা কোশ্চেন আসলে আপনারা সুন্দর করে লিখবেন হাউ ডাজ কিডনি রেগুলেট অ্যাসিড বেস ব্যালেন্স। এর উত্তরটা আপনারা এই স্লাইডের উত্তরটা দিলে আপনি ভালো নাম্বার পাবেন। এবং প্রক্সিমাল এবং ডিস্টাল অ্যাসিডিফিকেশনের যে ছবিটা আমি আগে দেখাইছি, এর আগে যে ছবিটা আমি দেখাইছি প্রক্সিমাল এবং ডিস্টাল অ্যাসিডিফিকেশনের ছবি, এই যে ছবিগুলো প্রক্সিমাল অ্যাসিডিফিকেশন এবং ডিস্টাল ছবি, এই দুইটা ছবি ফিগার দিলে আপনারা 5 নাম্বার পেয়ে যাবেন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা দেখি আমরা এমসিকিউ কি ধরনের কোশ্চেন আসছে দেখেন। এমসিকিউ যেটা এমডি এবং এফসিএস পার্ট 1 পরীক্ষায় এই টপিক থেকে কোশ্চেন আসছে, কিডনি ক্যান রেগুলেট স্পেস ব্যালেন্স বাই, এইভাবে একটা কোশ্চেন একবার পরীক্ষা আসলো। আরেকবার পরীক্ষায় কোশ্চেন আসলো কিডনি ক্যান রেগুলেট ব্লাড পিএইচ অথবা হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন অফ ইসিএ বাই, কিভাবে করবে? ওই সেই ফান্ডামেন্টাল তিনটা মেকানিজম, হাইড্রোজেন আয়ন সিক্রেশন, বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন, বাইকার্বনেট জেনারেশন। ওই তিনটা কথা আপনারা খুঁজবেন। এ রিঅ্যাবজর্পশন অফ হাইড্রোজেন আয়ন সিক্রেশন, হাইড্রোজেন আয়ন কখনো রিঅ্যাবজর্পশন হয় না, হাইড্রোজেন আয়ন শুধু সিক্রেশন হয়। বি সিক্রেশন অফ হাইড্রোজেন আয়ন, এটা ট্রু। রিঅ্যাবজর্পশন অফ বাইকার্বনেট ট্রু। সিক্রেশন অফ বাইকার্বনেট কখনো সিক্রেশন হয় না। ডি ফলস, ইটা হচ্ছে ট্রু। তার মানে এখানে দেখেন বি হাইড্রোজেন আয়ন সিক্রেশন এটা ট্রু, রিঅ্যাবজর্পশন অফ বাইকার্বনেট আর প্রোডাকশন অফ নিউ বাইকার্বনেট এই তিনটা ট্রু, বাকিগুলো ফলস। তো আজকে আমার মনে হয় যে এ পর্যন্তই। এই কিডনি আল্লাহ তাআলার এক বিশাল নিয়ামত, আমাদের গড গিফটেড একটা অর্গান, যে অর্গানটা সুস্থ রাখার দায়িত্ব আমাদের এবং সুস্থ রাখা আমাদের হাতের মুঠোর মধ্যে আছে। যদি আমরা নেফ্রোটক্সিক যে ড্রাগ এগুলো যদি আমরা অ্যাভয়েড করি, আমাদের যদি কারো প্রেশার থাকে, হাই প্রেশার থাকে, হাইপারটেনশন এবং ডায়াবেটিস থাকে, সেগুলো যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু কিডনিকে আমরা সুস্থ রাখতে পারবো। কিডনি আমরা সুস্থ রাখবো, আমাদের চেষ্টা সর্বত্রই থাকবে। কিডনি অ্যাসিড বেস ব্যালেন্সের মতো যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে, এটা যেরকম আমাদের পাশের জন্য দরকার, আমাদের জীবনের জন্য দরকার। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।